তাচ্ছিল্য হেসে বিছানার দিকে তার হাত তাক করে বসার আহ্বান জানালো সে। মিশকাতের চাহনি ও মুখশ্রী আগের ন্যায় পোক্ত। ফারিনের তাচ্ছিল্য হাসি দেখে জেদি স্বরে জানালো। আমার বিয়ে করা তোমার প্ল্যান ছিল? তেতে উঠে ফারিন দাঁতে দাঁত পিষে বলল, আপনাদের মতো বড়লোক বাপের নিকৃষ্টতম চরিত্রের অধিকারী পুরুষজাত আমরা নারী তা নই। সে সব প্ল্যান মোতাবেক করব। আল্লাহ আমায় সহজ পথ দেখিয়ে দিয়েছে আপনাকে শিক্ষা দেওয়ার, আমি সেটা অবলম্বন করেছি। সাফ সাফ বলো। মিশকাতের কণ্ঠে বিক্ষিপ্ত রাগ এবার। আপনার মামার কথা নিশ্চয়ই মনে আছে, তার ছোট মেয়ের শ্বশুর বাড়ি আমাদের বাড়ির কাছে। প্রতিবেশী হিসেবে তিনি একদিন আমায় দেখতে আপনার আব্বু নিকট প্রস্তাব দেয়। এরপর তো আপনি সবটাই জানেন। কেন বিয়ের আগে আপনি আমায় দেখেননি? দেখেছি ছবিতে একবার। শিট, ইওর মিস্টেক। ফারিন ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল। মিশকাত রাগী নিঃশ্বাস ত্যাগ করল। সেদিন যদি মায়ের সাথে মেয়ে দেখতে যেত, তবে আজ এই অনাকাঙ্ক্ষিত দিনের মুখরোশন করতে হতো না। ফারিন নির্লিপ্ত কণ্ঠে শোধালো, আমি আপনার ছবি দেখেই চিনে ফেলে বিয়েতে মত দিয়েছি, কারণ আপনার জীবনটা নষ্ট করবো বলে। জাস্ট রিভেঞ্জের জন্য বিয়ে? মিশকাত দমে গেল। অবিশ্বাস্য দৃষ্টি ফেলে ম্লান হেসে জানতে চাইল, হ্যাঁ, আপনারা আমার এবং রাহার জীবন নষ্ট করেছেন। হাতের কাছে পেয়ে কিভাবে ছেড়ে দিব? রাগান্বিত গলায় কথাগুলো বলল। মিশকাত করুণ চোখে তাকিয়ে অতি নরম স্বরে শোধায়, কিছু তুমি আমার কাছ থেকে? ডিভোর্স। শুধু ডিভোর্স? হ্যাঁ, বাড়ির সবাই যখন জানতে চাইবে নতুন বউ কেন ডিভোর্স চাইছে, তখন টেনে আপনার মুখোশ খুলে তুলে ধরবো সবার সামনে। আপনারা সকলে মিলিত হয়ে রাহার জীবন নষ্ট করেছেন। সেই দিনের পর রাহাকে আমি চিরতরে হারিয়ে ফেলেছি। মেয়েটা কোথায় আছে, কেমন আছে, কিচ্ছুটি জানি না। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় বন্ধনে আবদ্ধ হয় বিয়ের ফলে। আপনারা সেটা ছেলেখেলা মনে করে প্রতিশোধের স্প্রিয়ায় ধ্বংস করেছেন। আমার জীবন নষ্ট হবে হোক, আমি এই ব্যাপারী বংশে কালি লাগাবই। তুমি সত্যিই তাহলে সব জেনে শুনিয়ে আমায় বিয়ে করেছো? স্বাভাবিকভাবে বলল। জি, মেশকাত ব্যাপারী, আপনাদের বংশে ডিভোর্সের নাম নিশানা নেই। আমি সেই প্রথম নিশানা তৈরি করব, যাতে আপনাদের বংশে পরবর্তী অংশগুলো এটা দেখে ডিভোর্স রেকর্ড করতে পারে। মিশকাত রীতিমতো ঘামছে ফারিনের কথা শুনে, তবে ভয়ের কারণে নয়, নিজের বংশ পরম্পরার কথা ভেবে। তাদের বংশে দুটি বিয়ে করার অনুমতি থাকলেও ডিভোর্সের অনুমতি নেই। এটা তাদের বংশ পরিচয়ে আঘাত আনবে দেখে যুগ যুগান্তর ধরে বাপ দাদার রীতি মেনে এসেছে এবং ভবিষ্যতেও চলবে। মিশকাত ফারিনের কাছে নত হতে পারছে না, তার সম্মানে লাগছে, আবার ডিভোর্সের অনুমতিও দিতে পারছে না। ফারিন মুখ ঘুরিয়ে বিছানার উপরে সাজানো ফুলগুলো রাগের বশে টেনে টুনে ছিঁড়ে ফেলল। মিশকাত একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয়। আপাতত এই বিষয়ে কোনো কথা না বলাই ঠিক হবে। সকালে ফারিনের মাথা ঠান্ডা হলে তবে এই প্রসঙ্গ তুলবে। শেরওয়ানি খোলার সময় পকেটে আংটির বক্সটি দেখতে পেয়ে মন ছোট হয়ে যায় তার। ভেবেছিল এই আংটি বদলের পর দাম্পত্য জীবনের সূচনা হবে। নৈশব্দেই নিঃশ্বাস ফেলল। ফারিন ফুলগুলো টেনে টুনে সব ফ্লোরে ফেলছে। কিছু ফুল মেশকাতের পায়ে এবং গায়ে এসে ছুঁয়ে দিচ্ছে। পেছনে ফিরে ফারিনের রক্তিম আদল দেখছে কিভাবে জোর খাটিয়ে ফুলগুলো ছিঁড়ছে, কত যত্ন করে সেগুলো সাজিয়েছিল তার পরিবার পরিজন। বুক ভরে নিঃশ্বাস নেয় মেশকাত। তার ভাগ্যচক্র কোথায় এসে ঠেকল। সকাল সকাল রায়ানের হোয়াটসঅ্যাপে টেক্সট পেয়ে চোখ কচলিয়ে উঠে বসলো মেশকাত। দৃষ্টি সরিয়ে বিছানায় তাকালো। গায়ে কম্বল মুড়িয়ে মুখশ্রী বাহিরে রেখে এলোমেলো খোলা চুল নিয়ে ঘুমে কাতর ফারিন। রাতে কুল ছিঁড়ে পরিষ্কার করে বিছানা কিচ্ছুটি না বলে একাকী বিছানা দখল করে শুয়ে থাকে। ফ্লোরের ফুলগুলো একটি শপিং ব্যাগে পুরে রাখে সে। সকালে এভাবে এলোমেলো ফুলগুলো মেঝেতে দেখলে যে কেউ সন্দেহ করবে। আলমারি থেকে একটি কম্বল বের করে সোফায় তাকে রাত্রি যাপন করতে হয়। কি স্নিগ্ধ আদল এখন তার! কে বলবে এই মেয়ে কালকে তেতে মেতে ঝামেলা করেছে। সরু শ্বাস ফেলে ফোনের স্ক্রিনে নজর ফেলে। ভিডিওটি চালু করে একটি মেয়ে ও ছেলের গিটার বাজানো খালি গলায় গান গাওয়া সম্পূর্ণ শোনে। এরপর রায়ানকে টেক্সট দেয়। সুন্দর গান।
সেকেন্ড কয়েক পর রায়ানের রিপ্লাই আসলো। মেয়েটা রাহামণি। টেক্সটটি দেখতেই চোখ যেন চড়ক গাছ মেশকাতে। দ্রুত বিছানা থেকে নেমে ব্যালকনিতে এসে রায়ানকে কল ব্যাক করলো। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, রাহা, তুই শিওর? ইয়েস। আত্মবিশ্বাসী স্বরে বলল, আমাদের জীবনে ওদের এন্ট্রি হলো কেন? ডোন্ট নো। ইউ নো, ফারিনের সাথে আমার বিয়ে হয়েছে। হোয়াট? এবার রায়ানের কণ্ঠে উদ্বিগ্নতার ছাঁচ। আমি বাসা ঘরে এসে বুঝতে পারলাম যখন ও নিজের পরিচয় দিয়েছে। মানে তুই আগে জানতি না এটা ফারিন? না, 5 বছর আগে চেহারা ভাই, কার মনে থাকে তেমন? আরো ছিল মেকআপ করা গাল, কিভাবে চিনবো আমি তাকে? বিয়ে পড়ানোর সময় নামও খেয়ালে আসেনি? আয়াত নাম বলেছে, পুরো নাম ফারিন আয়াত। শিট। বলেই চোখ জোড়া বন্ধ করে ফেলল। ভাই, ও আমার বংশে ধ্বংস করতে এসেছে, সঙ্গে আমার জীবনও। অসহায় স্বরে কথাগুলো বলল। কি করবে? ডিভোর্স দিবে আমায়। তুইও দিয়ে দে ডিভোর্স। মেশকাত চিবিয়ে চিবিয়ে ধীর কণ্ঠে বলল, আরে আমাদের বংশের ডিভোর্স হয় না, ভুলে গেলি তুই? হয় না, এখন হবে। স্বাভাবিকভাবে বলল রায়ান। তুই? তোকে? কার সাথে কথা বলছেন? পেছন থেকে ফারিনের উৎকণ্ঠিত আওয়াজ শুনে কান থেকে ফোন সরিয়ে ঘুরে তাকালো মেশকাত। ফারিন প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। ঘুমন্ত এলোমেলো চুলে অদ্ভুত এক সৌন্দর্যের আভা ছড়াচ্ছে যেন ফারিনের মুখশ্রী থেকে। মেশকাত নজর সরিয়ে নিয়ে মিনমিন স্বরে বলল, তোমার জানতে হবে। ইচ্ছেও নেই, দরজা খুলে দিন। আপনার পরিবারের লোকজন এসে নক করছে। আদেশ সুরে বলে ভেতরে চলে এলো ফারিন। কল কেটে মিশকাত ভেতরে এলো। দরজায় তখনও বড়ভাবে একাধারে করাঘাত করছিল। মিশকাত দ্রুত রুমে এসেই ফারিনের সামনে দাঁড়িয়ে সরস কণ্ঠে শুধালো, রাতে যা হয়েছে হয়ে গেছে, আপাতত আজকের রিসেপশনটাই তুমি কোনো ঝামেলা করো না। তাহলে কি কাল পরশু করব? এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো। আপাতত অফ করো সব, পরে তুমি যা করার করো। আমার পরিবারের সাথে খারাপ আচরণ করো না। অনুরোধ স্বরে বলল মেশকাত। ফারিন মুখ ঘুরিয়ে নিয়ে নিচু স্বরে বলল, দরজা খুলে দিন। মেশকাত সেকেন্ড কয়েক ফারিনের পানে চেয়ে রইল। কোনো উত্তর না পেয়ে মিথ্যে ভরসা নিয়ে মনে দরজা খুলে দিল। বড় ভাবি মোহিনী সহ মেশকাতের ছোট বোন মাইশা কাজিনরা ভেতরে প্রবেশ করল। মোহিনী দুজনকে আপাদমস্তক মেপে হেসে বলল, এত লেট করলে যে দেবর? এ কি, ফুলগুলো সব এক রাতেই ছিঁড়ে ফেলে? অবাক হয়ে জানতে চাইল। ফারিন মাথায় ওড়না টেনে দৃষ্টি নিচু করে রাখল। মেশকাত ফারিনের পানের চেয়ে এরূপ ভেজা বিড়ালের ন্যায় আদল দেখে রাগে মুখ ঘুরিয়ে নিল। আবির প্রশ্নের সম্মুখীন এখন তাকেই হতে হবে। মেশকাত আমতা আমতা ভাব কাটিয়ে বলল, ফুলে আমায় সমস্যা ছিল, এই জন্য সব ছিঁড়ে ফেলেছি। তোমার নাকি কাজের সমস্যা হচ্ছিল? বলেই মুখ টিপে হাসলেন তিনি। ছোট বোনদের সামনে লজ্জাকর কথন শুনে মেশকাত চেঁচিয়ে উঠল, বিরক্ত করো না ভাবি, ফারিনকে নিয়ে নিচে যাও। ফারিনকে ও নতুন নামও ঠিক করা হয়েছে বুঝি বউয়ের? ঠেস দিয়ে বলল মাইশা। ফারিন আয়াত ওর নাম, যে যেটা বলে শান্তি পাবে ডাকিস, কেউ নিষেধ ধাক্কা আরোপ করিনি। ভারী গলায় বলে, তুমি শান্তি পাচ্ছ তো ভাইয়া? বলেই ফের হেসে ফেলে। মেশকাত রাগান্বিত নজরে তাকালে মাইশা চুপ হয়ে গেল। আচ্ছা তুমি নিচে যাও, আমরা এখানেই আছি দেবর। মিশকাত ভাবির কথায় টাওয়াল ও কিছু জামা কাপড় নিয়ে মায়ের ঘরে এলো ফ্রেশ হওয়ার জন্য। মোহিনী ফারিনকে বিছানায় বসিয়ে বলল, নতুন বউ তুমি, শাড়ি পরতে হবে। ফ্রেশ হয়ে এসো, জলদি শাড়ি পরিয়ে দিচ্ছি তোমায়। ফারিন কোমল স্বরে বলল, জি, আপনারা বসুন। মাথায় ফোন বারবার ঠেকিয়ে রাখার কথা ভাবছে ফারিনের কথা। কাল রাতে ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ মিলিয়ন ভিউজ প্রাপ্ত কক্সবাজারের এই ভিডিওটি নজরে আসলো। ওপেন করার পর রাহার আদল দেখেই রায়ান চিনে ফেলে। চোখে পড়ে পরিচিত সেই মুখশ্রী। একটি ছেলের সঙ্গে গলা মিলিয়ে গান গাইছে বেশ সুন্দর করে। সাইদ নামের এক আইডি থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। সেই আইডিতে ছেলেটির ছবি ব্যতীত রাহার কোনো আইডি সে খুঁজে পায়নি। কেবল ভিডিওটি ছাড়া রাহাকে পাওয়ার সম্ভাবনা 10%। নির্ঘুম কাটিয়েছে রাত। সকালে মেশকাতকে ভিডিওটি পাঠিয়েছিল। মেশকাতের বলা আরেকটি সংবাদ তাকে আরো ভাবিয়ে তুলছে। ফারিনের উদ্দেশ্য সম্পর্কে জেনে ক্ষিপ্র হচ্ছে মনে মনে। রিসিপশনের পর ফারিনের সঙ্গে রাহার বিষয়ে কথা বলবে তা ভেবে নাই।
আপাতত তাকে ফ্রেশ হতে হবে। চোখে এখনো ঘুমের খ পর্যন্ত উধাও। গরম পানিতে গোসল করবে ভেবে শাওয়ার নিতে ওয়াশরুমের দিকে অগ্রসর হলো। রাহার চেঁচামেচিতে ভরকে যায় তারা তিনজন। আরান শান্ত হতে বললে বিক্ষিপ্ত রাগ নিয়ে কথা শোনাচ্ছে তাকেও। মূলত ভুল ছিল সাইদের, কেননা কাল সে আরান এবং রাহার গানটি ফেসবুকে আপলোড করেছে অনুমতি ব্যতীত। এজন্য তন্নিও ক্ষেপে আছে সাইদের ওপর। ন্যূনতম বোধ নেই? অনুমতি ছাড়া কিভাবে আপনি ভিডিও আপলোড দিয়েছেন? এতে আমার কত ক্ষতি হতে পারে আপনার ধারণা নেই সাইদ ভাইয়া। ঝাঁঝালো কণ্ঠে শুধালো রাহা। আমায় অন্তত জানাতে পারতে। কেন করলে এটা সাইদ? তন্নি খেকিয়ে প্রশ্ন করলো সাইদকে। সাইদ অপরাধবোধ স্বীকার করে কোমল গলায় শোধালো। আমি বুঝতে পারিনি এতে রাহা এত ক্ষুব্ধ হবে। আই এম সরি রাহা, ডিলিট করে দিচ্ছি। যা হবার তা হয়ে গেছে, এখন ডিউটি করে কি হবে? দাঁতে দাঁত পিষে বলল রাহা। শান্ত হবন, সাইদ বুঝতে পারেনি, ভুলক্রমে ছেড়ে দিয়েছে। তন্নি রাহাকে শান্ত করার চেষ্টায় আছে। রাহা রাগান্বিত হয়ে জোরে দরজা খুলে প্রস্থান করো। আরান পিছু যেতে নিলে তন্নির ডাকে থেমে যায়। দাঁড়া, কথা আছে। আবার রাগের মাথায় কিছু না করে বসে, আপু যেতে দাও, যেতে দেয়। বললাম না কথা আছে। কিছু করব না, বস এখানে। আরান তন্নির আদেশ অনুসরণ করে আবার বের হলো না। মুখ মরিন করে দাঁড়ালো। তন্নি সাইদের পাশে বসে ভারী নিঃশ্বাস ফেলে বলল, কিছু মানুষের জীবন ভয়ঙ্কর অতীত থাকে, যার প্রভাব অতীত নষ্ট করে দেয়। সামনে এগোতে গেলে পিছু পা হয় বহুবার। রাহা সেই কিছু মানুষের মধ্যে একজন। তবে রাহা খুব শক্তপোক্ত মেয়ে, যার কারণে অতীত প্রভাব ফেলেও দূরে ঠেলে এতদূর আসতে পেরেছে। শুধু ত্যাগ করেছে নিজের জন্মস্থান ঢাকা। অনুমতি ব্যতীত আমি বলতে পারবো না রাহার অতীত সম্পর্কে। শুধু এটুকু বলবো, এই ভিডিওর কারণে রাহার ক্ষতিগ্রস্ত হতে পারে। আরান উৎসুক হয়ে কথাগুলো শুনছিল। তার মনে খুঁতখুঁতকি সেই ভয়ঙ্কর অতীত, যা এখনো লতা পাতার ন্যায় রাহাকে এখনো জাপটে ধরে ডালাপালা চড়াচ্ছে। তাকে জানতে হবে। সাইদ অনুশোচনা বোধ নিয়ে নিচু স্বরে বলল, আমি ভুল করে ফেলেছি তনি, রাহা কি আমায় ক্ষমা করবে? তুই না জেনে করছিস, জানি ভুল, সব ঠিক হয়ে যাবে। চাই চিন্তা করো না। আশ্বাস দিল তন্নি। আরান জায়গা ছাড়লো। এবার রাহা সমুদ্রের পানির ছোট ঢেউয়ের কাছে ঘেঁষে বাড়ির ওপর হাঁটু গেড়ে বসে আছে। আরান রাহাকে দূর থেকে দেখে সামনে এগোয় না। একাকী বসার জন্য সেখানেই স্লিপিং চেয়ারে বসল। রাহার অতিথি নিয়ে এখন তার হৃদয়ে প্রশ্ন, যার উত্তর কেবল রাহার থেকেই পেতে পারে। জুম্মার দিন নামাজ আদায় করে বাড়িতে এসে সবাই খাবার খেতে বসে। মিশকাত ও ফারিনকে একসাথে বসিয়েছে পাশাপাশি ডাইনিং টেবিলে। ফারিন সকলের সামনে দৃষ্টি কিছুটা নত করে বসে অল্প স্বল্প খাবার খাচ্ছিল। মিশকাত আগেই বলেছে কোনো প্রকার সিন ক্রিয়েট যেন না করে। খুব করে অনুরোধ করেছে। প্রত্যুত্তরে ফারিন কিছু বলেনি। অর্ধ খাবার প্লেটে রেখেই ফারিন উঠে চলে যায় রুমে। সবাই বিষয়টি কিছুটা বাঁকা চোখে দেখে। মিশকাত বিষয়টি আয়ত্তে আনতে মোহিনীর উদ্দেশ্যে বলল, ভাবি মাথা ব্যথার মেডিসিন আছে তোমার কাছে? হ্যাঁ আছে। ফারিনের মাথা ধরেছে, মেডিসিন পাঠাও রুমে, এজন্য খাবারও খেতে পারেনি। আচ্ছা, আমি দিয়ে আসছি। মিশকাত কিছু বলল না। সবাই এবার বিষয়টি স্বাভাবিকভাবে নেয়। বাড়িতে এখনো মেহমান। রিসিপশনের পর কাছের আত্মীয়রা বাদে বাকিরা রাতেই চলে যাবে। মোহিনী যখন রুম থেকে বেরিয়ে আসে ততক্ষণে মিশকাত এসে উপস্থিত হয়। মিশকাত ভয় পাচ্ছিল মোহিনীকে আবার কি বলেছে ফারিন। মিথ্যে কথা বলে তখনকার বিষয়টি স্বাভাবিক করতে চেয়েছিল। ফারিন সত্যি বলে দিয়েছে কি না কে জানে। মোহিনী মিশকাতের পেটে আলতো গুঁতো দিয়ে বলে, মাথা নয়, পেটে ব্যথা করছে। এত দূর তো ভুলে যাও কিভাবে? ফারিন স্বীকার করেও কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে, এই মেয়েটার মস্তিষ্কে ঘোর পেঁচের অভাব নেই। মিশকাত ভাবনা ফেলে মৃদু হেসে বলে, সবার সামনে কি আর ওইটা বলা যায়? এজন্য বলেছি মাথা ব্যথার কথা, এক ব্যথার ওষুধ দিলেই হলো। হবে না পাগল,
ও লাগবে না বলেছে। যাও, খেয়াল রাখো ওর। আমি আসবই একটু পর। ফারিনকে পার্লারে যেতে হবে। আচ্ছা। বলে মেশকাত ভেতরে এলো। দরজা লাগিয়ে কাঠিন্য স্বরে ফারিনের উদ্দেশ্যে বলল, মাথা ব্যথায় না হয় মেনে নিতে, পেটে ব্যথার কথা বলতে গেলে কেন? আর ওইভাবে না বলে চলে এলে কেন? আপনাকে জিজ্ঞেস করেই আমার নিশ্চয়ই কিছু বলতে এবং করতে হবে না। তেরা ভাবে বলল ফারিন। হ্যাঁ, সব করতে হবে। খেপে বলল, আপনাকে আমি স্বামী হিসেবেই গ্রহণ করিনি। যাকে ডিভোর্স দেব 2 দিন পর, তার কথা শুনতে আমি বাধ্য নই। ফারিন, লিমিট ক্রস করো না। আপনি করবেন না, নয়তো রিসেপশনের আগেই কোর্টে যাব। মেহমান কিন্তু এখনো রয়েছে আপনাদের বাড়িতে। গলা উঁচু করে আঙুল তাক করে কথাগুলো বলল ফারিন। তাতে দাঁত পিষে রেখে ক্ষুব্ধ দৃষ্টি নিক্ষেপ করে ফারিনের পানে। নিজেকে এই মুহূর্তে ছুরিধারা আঘাত করে ক্ষতবিক্ষত করতে ইচ্ছে করছে তীব্র রাগে। দ্রুত প্রস্থান করল সে। ফারিন আঁখি বন্ধ করে বুক ভরে নিঃশ্বাস নিল। বিছানায় বসে নিজেকে ধাতস্থ করতে লাগলো। মিশকাতের সঙ্গে এই যুদ্ধে তাকে বিজয়ী হতেই হবে। তাদের বোঝাতে হবে মেয়েরা সস্তা নয়, তাদের আত্মসম্মান বোধ রয়েছে, সেটা পুরুষরা চাইলেই নষ্ট করতে পারে না। সেই অধিকার নেই তাদের। বিকেলের আগে মোহিনী ফারিনকে নিয়ে পার্লারে এলো। ফারিনের মতে সিম্পল ভাবে বউ সেজেছে, এজন্য তেমন দেরি হয়নি। যার জন্য বউ সাজবে তাকে মন থেকে মেনে নেয়নি, নিবেও না, তাহলে সেজে কি হবে? তবে মোহিনীর মুখের উপর না করতে পারেনি, এজন্য আসতে হলো পার্লারে। 8টার দিকে পৌঁছে যায় সেন্টারে। মেরুন রঙের পাথরের কারুকার্যময় লেহেঙ্গার সঙ্গে মোহিনীও কিছুটা ম্যাচিং করে পড়েছে লেহেঙ্গা। অবশ্য এটি তাকে মিশকাত উপহার দিয়েছে। মিশকাতের শার্টের রং ছিল মেরুন। দূর থেকে সেটা লক্ষ্য করে ফারিন। রাগের শরীরে যেন আগুন জ্বলছে দেখে তার। মুখ ফুটে কিচ্ছুটি বলল না। মিশকাত ফারিনের পানে তাকিয়েছিল বহুবার। নিঃসন্দেহে বলতে হবে ফারিন বেশ রূপবতী নারীদের মধ্যে একজন। 5 বছর অতিবাহিত হয়েছে, আগের তুলনায় এখন আরো সুন্দরী হয়েছে। চেহারা উন্নত হয়েছে তাকে বারংবার লক্ষ্য ভেদ করা সেটি ফারিনও অনুভব করছে। অস্বস্তি লাগছে তার ভীষণ। রাত হয়েছে, ঘড়িতে 8টা বেজে 35 মিনিট। রাহা বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রের মৃদু গর্জন শুনছে। মন ভীষণ খারাপ তার। সাইদ ক্ষমা চেয়েছে তার নিকট। রাহা নিজেও অতিরিক্ত চিল্লাপাল্লার জন্য ক্ষমা চেয়েছে সাইদের কাছে। দুপুরে অল্প স্বল্প খাবার খেয়েছিল, সন্ধ্যার আগে এখানে এসে দাঁড়িয়েছিল, এখন অবধি সেখানেই রয়েছে। তনি ঘুরতে যাবার কথা বললে রাহা নিষেধ করে দেয়। মনে তার অস্থির অনুভব হচ্ছে। 5 বছর আগের ঘটনার জন্য হীনমন্যতায় ভুগছে। কিছুতেই মন শান্ত স্থির হবার উপায় অন্তর নেই। আঁখি পল্লব বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নেয়। তৎক্ষণাৎ পাশাপাশি এসে দাঁড়ালো আরান। তার উপস্থিতি টের পেয়ে নিজেকে ধাতস্থ করে। নিজের মনোকষ্ট কাউকে বোঝাতে চায় না। আরান গায়ে চাদর জড়িয়ে দেয়। রাহা এক নজর আরানের পানে চেয়ে চাদর গায়ে জড়িয়ে নিল ঠিকভাবে। ফের আগের ন্যায় দৃষ্টি ফেলল। সেকেন্ড কয়েক নীরবতা বিরাজ করলো তাদের মাঝে। তারপর হঠাৎ রাহা নিরবচ্ছিন্ন করে কোমল গলায় শোধালো, সরি। আলা, তুমি সত্যি বলছো আমায়? আশ্চর্যজনক কণ্ঠে শোধালো আরান। রাহা বিরক্তিতে সরু নিঃশ্বাস টেনে বলল, পাপ করে ফেললাম মনে হচ্ছে। স্বভাবের কাজ করছো। চলো ঘুরতে যাই। ইচ্ছে নেই। আশা রাখো মন ভালো করে দেব। শুধু আমরা দুজন যাব। প্রতি উত্তরে চুপ থেকে ফের নিঃশ্বাস টানলো রাহা। আরান ফের জোর গলায় বলল, আজকের রাত আমায় দাও না, দেখো না, এক চান্সে মন ভালো করে দিব মহারানী। কোনো কিছু নিয়ে জোর করবি না, তাহলে বল। ওকে। রাহা যাবার জন্য রাজি হয়ে গেল। শুক্রবার ছিল বিধায় ছোটখাটো একটা পার্টির আয়োজন করা হয়েছে কাপলদের জন্য। সেটা সমুদ্রের কাছাকাছি একটি এরিয়ায়। রাহাকে নিয়ে সেখানে এলো আরান। আগে থেকেই তন্নি ও সাইদ সেখানে ছিল। কাপলদের বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে উপহারও পাওয়া যাবে সেখানে। তন্নি ও সাইদের মতো আরো অনেকেই অংশগ্রহণ করেছে খেলায়। আরান রাহাকে পাশে বসিয়ে খেলা উপভোগ করছে। আধা ঘন্টা বাদে খেলা শেষ হয়।
তন্নি ও সাইদ একটি খেলায় দ্বিতীয় স্থান অর্জন করে। সেখানে 3টি খেলা হয়েছিল। রাহা খুব এনজয় করেছে। এখন তার মন মানসিকতা আগের তুলনায় কিছুটা সুস্থ। খেলা শেষ হবার পর লাইট অফ করে রোমান্টিক গান বাজানো হয়। একে অপরের হাত ধরে নাচছে জোড়া শালিকগুলো। রাহা এখন বিরক্ত অনুভব করছে, এই জন্য উঠে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে একাকী হাঁটছে। সেখানে মানুষজনের আনাগোনা তেমন ছিল না। আরান পিছু পিছু দৌড়ে এলো, জিজ্ঞেস করলো, চলে এলে কেন? ভালো লাগছে না। দাঁড়াও। আরান রাহার মুখোমুখি দাঁড়িয়ে বলল। রাহা থেমে তাকালো। আরান পকেট থেকে একটি গোলাপ বের করে রাহার কানে গুজে দিল। রাহা ডান হাত এগিয়ে উঁচু করে ধরো, কোমল ভাবে বলল, এই সমুদ্রের গভীরতার ন্যায় আমি তোমাকে ভীষণ গভীরভাবে ভালোবাসি। কথাটা সম্পূর্ণ করে আলতোভাবে চুমু দেয় হাতে। তীব্র রাগে সেই হাত ছাড়িয়ে নিয়ে সজোরে আরানের গালে থাপ্পড় বসালো রাহা। সমুদ্রের ঢেউ যেন আছড়ে পড়ে স্থির হয়ে গেল রাহার থাপ্পড়ের শব্দে। নিমিষে আরানের হৃদয় ভেঙে টুকরো হয়ে মাটিতে যেন গড়াগড়ি খাচ্ছে। আরানের ঘাড় যেভাবে কাত হয়ে আছে সেভাবেই রয়েছে। রাহা আঙুল উঁচু করে কাট কাট কণ্ঠে শোধালো, বয়সে ছোট হয়ে কোন সাহসে আমার ভালোবাসার কথা বলিস? লজ্জা করে না তোর? তোর মা বাবা নিশ্চয়ই এমন শিক্ষা দেয়নি, তবে কেন তাদের ছোট করছিস আমার কাছে? আজ এখন এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে চলে যাবি, আর কখনো আমার সামনে আসবি না। আসবো। বলেই আরান রক্তিম চোখে তাকালো, কাঠিন্য গলায় জানালো, মা বাবাকে নিয়েই তোমার সামনে আসব। নিজেকে যোগ্য প্রমাণ করে তোমায় আমার করে করব, প্রমিস। দ্রুত পা চালিয়ে এগিয়ে যাচ্ছে আরান। রাহা দমে গিয়ে আরানের উগ্র মেজাজি হয়ে যাবার দৃষ্টিতে তাকিয়ে আছে। আরানকে চর দেয়া সেই হাতের মুঠোয় ওড়না চেপে ধরল। আরানকে তার জীবন থেকে সরিয়ে দিয়েছে শুধুমাত্র তার ভালো কেরিয়ারের জন্য। সে আরানকে চায় না, কখনো চাইবেও না। এই জন্য শুধু শুধু তার জীবনে রেখে ধ্বংস করতে চায় না তাকে। রাহা নিজের ভেতর অনুতপ্ত অনুভব করছে চর দিয়ে। কান থেকে গোলাপ হাতে এনে এক দৃষ্টিতে করুণ চোখে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলছে, সরি আরান। নিজের চোখের সামনে রাহার জীবন ধ্বংসকারীকে দেখে ভেতরে ভেতরে ক্ষোভে ফুঁসতে থাকে ফারিন। আত্মীয়দের জন্য নিজেকে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ রেখে বসে আছে। রায়ান, মিশকাত ও জনি একত্রে বাহিরে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে রায়ান ফারিনের অপর পাশের সোফায় বসল। সামনের দিকে দৃষ্টি রেখে কৃত্রিম হেসে বলল, কেমন আছো ফারিন? 5 বছর পর দেখা। ভাবতে পারিনি, তাই না? একদম। খুব স্বাভাবিকভাবে বলল রায়ান। তাহলে এখন ভাবার সময় দিচ্ছি আপনাদের। ভেবে দেখুন আপনার বন্ধুর সাথে কি কি হতে চলেছে। মিথ্যে হাসি ফুটিয়ে বলল ফারিন। রায়ান বুড়ো আঙুল ধরা কপাল চুলকিয়ে ভাবলেশীন গলায় শোধালো, কাল ফেসবুকে এক ভিডিওতে রাহাকে দেখতে পেলাম, সম্ভবত কক্সবাজারে আছে। 5 বছর আগের বিয়ে করা বউকে এখন মনে হচ্ছে আমার বাড়িতে তুলতে হবে। এই বিয়ে মানি না। তুমি না মানার কে? তাচ্ছিল্য হেসে বলল, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। তোমার থেকে ইন্সপায়ার। আমি ধ্বংসযোগ্য চালাবই আপনার বন্ধুর জীবনে। রায়ান উঠে দাঁড়িয়ে কোটের বোতাম লাগিয়ে দৃঢ় গলায় বলল, কংগ্রাচুলেশনস বলো আমাকে, কজ আমি তোমার পথ অনুসরণ করে চলবো রাহাকে নিয়ে। ভুলে যেও রাহা তোমার বান্ধবী হলেও মেশকাত আমার বন্ধু। বলেই জায়গা ছাড়ল। ফারিন রাগে রায়ানের যাওয়ার পানে তাকিয়ে সোফা ঘামছে ধরছে। উত্তেজিত হয়ে পড়েছে সে। রাহাকে জীবনে এনে ফের তার জীবন নষ্ট করার চিন্তা ভাবনা নিয়েছে রায়ান। এটা ভেবে নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না ফারিন। রিসেপশন শেষে মেশকাতকে ফারিনের বাড়িতে আসতে হয় শহীদনগর। 5 বছর আগে যে স্থানে অচেনা মেয়েকে রেখে গিয়েছিল, কে বা জানতো সময়ের ব্যবধানে আজকে তাকেই এই এলাকার পরিচিত জামাই হিসেবে স্বীকৃতি পাবে। ফারিন তার বোনদের নিষেধ করেছিল রুম যেন না সাজানো হয়, তবুও রুমে প্রবেশ করার পূর্বে ফুলের গন্ধ পেয়েই বুঝে ফেলে সাজানো হয়েছে। রেগে মেগে দরজায় নক করে ভেতরে বোন সহ কাজিনদের উপস্থিতি টের পায়, যারা দুলাভাইয়ের থেকে টাকা নেবার বাহানা ধরে দরজা লক করে রেখেছে। মিশকাতকে তখন
ড্রয়িং রুমের সোফায় জামায় আদর করে বসতে দেওয়া হয়েছে। সামনে রয়েছে বিভিন্ন রকমের পিঠা। তাকে খেতে বলছে ফারিনের নানি দাদিরা। ফারিনের ছোট বোন দরজা খুলে দিলেই রেগে মেগে হুড়মুড়িয়ে প্রবেশ করে সে। ফারাকে শাসিয়ে বলল, নিষেধ করার পরেও কেন বাসর সাজিয়েছিস? কার অনুমতি নিয়ে? তাতে কি হয়েছে আপু, এটা তো নিয়ম। স্বাভাবিকভাবে জবাব দিল ফারা। ফালতু নিয়মের অজুহাত দিচ্ছিস, যেটা আমি মানি না, মানতে চাইও না। টাকা লাগবে তোদের, তাই না? কত লাগবে বল, আমি দিচ্ছি। বলেই তার হাতে থাকা পার্স ব্যাগগুলো থেকে 1000 টাকার 5টি নোট বের করে হাতে তুলে দেয়। হঠাৎ এভাবে ফারিনকে তাদের ওপর গর্জে উঠতে দেখে ফারা সহ বাকিরাও ভরকেছে। তার আচরণ এত কঠিন কেন বুঝতে পারছে না কেউ। ফারার চোখ ছলছল করে ওঠে, কান্নারত কণ্ঠে বলল, ভুল হয়েছে, টাকা লাগবে না আপু, আমি সব ফুল খুলে দিচ্ছি। জলদি, একটা ফুলও যেন এই রুমে না থাকে। এটা বলতে বলতে জামা নিয়ে বেরিয়ে পাশের রুমে প্রবেশ করল। ফারা মনক্ষুণ্ণ করে কাজিনদের নিয়ে ফুলগুলো খুলতে লাগলো। বাহিরে বসে বসেই সবই মেশকাত শুনছিল, তবে এটা সবাইকে বুঝতে দেয়নি তার উপর রাগের তেজ শেষে বোনের উপর বর্ষণ করো ফারি। এটা ভেবে তার রাগ অনুভব করেও সে শান্ত থাকার চেষ্টা করে। ফারিন ড্রেস পাল্টে সালোয়ার কামিজ পরে মেকআপ তুলে বেরিয়ে এলো। তার নানি তাকে ডাক দিলে সে কাজের ব্যস্ততা দেখিয়ে চলে গেল। তাকে কড়া ভাবে ইগনোর করেছে তা বুঝতে পেরে নিজেকে এবারও দমিয়ে রাখছে মেশকাত। রায়ানের শাসানোতে তেমন কাজে দেয়নি, ঘাড়ের রগ এখনো তেরা রয়েছে তা সে বুঝতে পারে। আরানকে চলে এলো? কি বলছিস তুই? আরানকে? কথা বল রাহা। খেকিয়ে জানতে চাইল তন্নি। পাশে দাঁড়ানো সাইদ তার ফোনে একটি টেক্সট করে আরান কক্সবাজার ছেড়েছে। এটা তন্নি জানতে পেরে হোটেলে এসে জেরা করছে পুলিশদের মতো। রাহা শান্তশিষ্ট ভাবেই বসেছিল, তার মধ্যে এখন আর অনুতপ্তের ছিঁড়ে ফোটাও দেখা যাচ্ছে না। তন্নি ফের গর্জে ওঠে, রাহা, আমি জানতে চেয়েছি। আমি চলে যেতে বলেছি। শূন্যে তাকিয়ে শান্ত গলায় বলল রাহা। কেন? ও আমাকে প্রপোজ করেছে, থাপ্পড় দিয়েছি আমি, তারপর চিরতরে চলে যেতে বলেছি। আমি কাল সকালে চলে যাচ্ছি। পস্তাবি তুই একদিন। সেই সময় আসুক। আসবে। বলেই প্রস্থান করলো তন্নি। সাইদও পিছু পিছু বেরিয়ে এলো। রাহা দীর্ঘশ্বাস ফেলে বালিশে মাথা রাখলো। তার চোখে রাজ্যের ঘুম এসে যেন ধরা দিল। নিদ্রায় কাবু হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। রাত 1টার দিকেই মেশকাত রুমে এলো। অবশ্য তাকে নিয়ে এসেছে ফারিনের নানি। ভেতরে দিয়ে তিনি বেরিয়ে গেলেন। এখন সম্পূর্ণ রুম পুরে মুক্ত। ফারিন কোনো প্রকার কথা না বলে বিছানায় উঠে শুয়ে পড়ে। মাঝারি সোফায় ভরপুর কাপড় চোপড় যেন সদ্য নামিয়ে রাখা হয়েছে সেগুলো। মেশকাত কোথায় ঘুমাবে বুঝে উঠতে পারছে না, তবে আজ সে ছেড়ে দেবে না। গায়ের কোট সোফার পাশে রেখে ফারিনকে সজোরে ধাক্কা দিয়ে বিছানার অপর পাশে গড়িয়ে ফেলে। তারপর সে সেখানেই চিত হয়ে শুয়ে পড়ে। এহীন কাণ্ডে ধরফড়িয়ে উঠে বসে ফারিন। সেকেন্ড কয়েক বুঝতে সময় নেই, এরপর চেঁচিয়ে উঠল, এটা কি হলো? বিছানায় কেন ঘুমিয়েছেন? মেশকাত ঘাড় ঘুরিয়ে তাকালো, ভারী গলায় বলল, ঘুমাবো এজন্য। নিচে ঘুমান। আঙুল ধারা ইশারা করে বলল ফারিন। মেশকাত উল্টো দিকে ফিরে শুয়ে পড়ল। পরনে তার এখনো মেরুন রঙের শার্ট আর প্যান্ট। রাগে আরো ভ্রু কুচকে ফেলল ফারিন। বারবার একইভাবে নিচে নামতে বলছে, তোয়াক্কা করল না সে। চোখ বন্ধ করে ফারিনের কথাগুলো এড়িয়ে যাচ্ছে। গায়ে কি গন্ডের চামড়া লাগিয়েছেন? কথা শুনছেন না কেন? বাধ্য নই, বকবক না করে একটা গান ধরো, শুনে আমি ঘুমাই। সরস কণ্ঠে শোধালো। এবার ফারিন বিক্ষিপ্ত ভাবে রেগে গেল। মেশকাতের বাহুতে ধাক্কা দিয়ে বলল, এক্ষুনি নিচে নামেন, নয়তো। আমার গায়ে আর একবার হাত দিলে আমিও দিতে বাধ্য হব তোমার গায়ে হাত। কোথায় দিব সেটা আপাতত বলতে পারছি না। কাঠিন্য স্বরে কথাগুলো চুল মেশকাত। ফারিন কিছুটা দমে গেল। নিজের রাগ নিয়ন্ত্রণ করে কোল বালিশ মাঝখানে রেখে লাইট অন রেখেই শুয়ে পড়ল কম্বল মুড়িয়ে। মেশকাত পরিশেষে ফারিনকে দমাতে পেরেছে ভেবে মৃদু হাসল। সকাল সকাল খুলনার উদ্দেশ্যে রওনা হলো রাহা। বাসে উঠে বসলো। কিছুক্ষণ বাদে তার পাশে একজন ছেলে এসে বসলো।
রাহা অস্বস্তি অনুভব করলেও পর মুহূর্তে আবার মুখ ঘুরিয়ে নিল বাহিরের দিকে। তার পাশাপাশি যে কোনো মেয়ে বসবে না এটা সে জানতো। হঠাৎ তার নাম সহ কিছু কথা ভেসে এলো পাশের সিটে বসা ছেলেটির মুখ থেকে। সে বলছে, 5 বছর পর দেখা, নিজের হাজবেন্ডকে চিনতে পারোনি রাহা? সজনে ঘাড় ঘুরিয়ে তাকালো। ততক্ষণে রায়ান অপর সিটের সাথে হাত ঠেস দিয়ে ধরে কৃত্রিম হেসে তাকিয়েছিল তার পানে। রাহা রায়ানকে দেখে বক্ষে যেন মোচড় দিয়ে উঠল। ভয়ে একদম কর্ণাকে পিঠ ঘষিয়ে বসে আহত নজরে তাকালো। হতভম্ব সে, ভীতিকর চোখ মুখ তার। রাহার আদল দেখে রায়ান বেশ বিনোদন পাচ্ছে মনে মনে। বসে বাসে এখনো তেমন যাত্রী ওঠেনি। সামনে হাতে গোনা কয়েকজন থাকলেও তারা ঘুমাতে ব্যস্ত। চিৎকার চেঁচামেচি করবে তারও কোনো উয়ে নেই আপাতত। একে অপরের পানে সেভাবে তাকিয়ে আছে যেন শুভ দৃষ্টি চলছে। রাহা কম্পিত গলায় শোধালো, আপনি এখানে কেন? তোমার টানে মন ছুটে এসেছে। ব্যঙ্গ করে বলল সে। আমি নামবো। আমি সাহায্য করছি। বলে একটি রুমাল রাহার মুখশ্রীর পানে চেপে ধরল। রাহা হাত সরানোর চেষ্টা চালিয়ে এই মুহূর্তেই অচেতন হয়ে গেল। রায়ান রুমাল পকেটে পুরে রাহাকে ধরে পাজা করে তুলল। বাস থেকে নামতেই রায়ানের একজন লোক রাহার ব্যাগগুলো নিয়ে নামতে শুরু করলো। রাহাকে নিজের প্রাইভেট কারে উঠিয়ে শুইয়ে দিল। পাশে বসে সেই লোকটিকে নির্দেশ দিল গাড়ি চালাতে। নির্দেশ অনুযায়ী গাড়ি ছুটিয়ে সেখান থেকে প্রস্থান করল। তাদেরকে কয়েকজন লোক এমন অবস্থায় দেখলেও তারা কিছু বলার সাহস দেখালো না, স্বেচ্ছায় যেতে দিল। ঘুম থেকে লাফিয়ে জেগে উঠল রাহা। রায়ানকে নিয়ে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে সে। বাহিরে ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে কানে। গলায় কপালে বিন্দু বিন্দু ঘাম। এত শীত বাহিরে তবুও সে ঘামছে। রায়ানের প্রলেপ তার জীবনে কি ফের করতে চলেছে? নিজেকেই নিজে প্রশ্ন করে। পাশে ফিরে তন্নির ঘুমন্ত মুখের পানি চেয়ে লাইট জ্বালিয়ে নিচে নামলো। ফ্রেশ হয়ে ফজরের নামাজ আদায় করে নিল। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে হোটেল ছাড়ো। তন্নির ঘুম ভাঙার পর রাহাকে পাশে দেখতে না পেয়ে উঠে বসল। ফোন হাতে নিয়ে রাহার টেক্সট পেয়ে বুঝতে পারল খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছে। কিছুটা হতাশ হলো। এসেছিল তো খুশি মনে, পরিশেষে এমনটা না হলেও পারত। কেন যে জীবনের মোড় কঠিনভাবে মনে। সকালে বুকের ওপর কারো উপস্থিতি টের পেয়ে চোখ মেলে তাকায় মিশকাত। পিট পিট করে চোখ খুলে হালকাভাবে কম্বল উঁচু করে তুলে দেখে পারিনের মাথা এবং হাত তার বক্ষের ওপর। খুব যত্ন সহকারে তাকে আগলে ধরে ঘুমাচ্ছে। আজও চুলগুলো খোলা। মিশকাত মাথা তুলে কোলবালিশ খুঁজছে একদম পায়ের কাছে দেখতে পেল। নিশ্চিত এটা এই মেয়েটার কাজ। রাতে ঝগড়া করেছে, এখন জড়িয়ে ধরে ঘুমাচ্ছে অবুঝের মতো। ধীরে ধীরে বালিশে মাথা রেখে কোলবালিশ মাঝখানে দিয়ে দিল, যাতে ঘুম থেকে উঠে তুলকালাম না করে বসে। খুলনায় পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে যায় রাহার। একাকী রাহাকে আসতে দেখে খালামণি প্রশ্নের সম্মুখীন হতে হয়। রাহা তাকে সুন্দরভাবে সব বুঝিয়ে বলে এবং কি আড়ানের বিষয় ঘুরে বলতেই দ্বিধাবোধ অনুভব করল না। তিনি সব শুনলেন। রাশভারী গলায় শোধালো, সমস্যা কি ছিল? শুধু 1 বছরের ছোট, এ আর কি সমস্যা? কোনো কথাই বলতে চাচ্ছি না এ বিষয়ে খালামণি। আজ না হয় কাল বিয়ে তো করতে হবে। আরান যখন রাজি আছে, প্রেমের বিষয় বাদ দিয়ে বিয়ের প্রস্তাব দিলে আরো ভালো হয় বিষয়টি। রাহা কথা এড়িয়ে রুমে চলে গেল। এই প্রসঙ্গে কথা বলার আগ্রহ মোটেও নেই তার। রাহার এমন আচরণে তিনি হতাশ হলেন। মেয়েটার বিয়ের বিষয়ে এত বৃতৃষ্ণা কেন তার কাছে অজানা। 10টার দিকে তন্নি ফিরে আসে বাড়িতে। সাইদ তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে। রাহা ও তন্নি একে অপরের সাথে কথা বলে না তেমন। রাতের আহার সেরে ঘুমানোর প্রস্তুতি নেয় তারা। এদিকে সারাদিন সেই বাড়িতে দিন যাপন করে রাতে মিশকাতের সঙ্গে এ বাড়িতে ফিরতে হয় তাদের। মিশকাত কিছুটা অসহায় বোধ অনুভব করছে। সে কোনো প্রকার চায় না তাদের কলহ সমূহ বাড়ির সকলের কান অবধি পৌঁছায়। ডিভোর্সের ব্যাপারটা ভুলেও না যায় এই বিষয়ে বেশ সতর্কতা অবলম্বন করছে মিশকাত। তবে কতদিন? পানির আটঘাট বেঁধে তবেই মাঠে নেমেছে। রাতে ঘুমানোর সময় মিশকাতের উদ্দেশ্য করে বলল, কাল কোটা যাব, জানিয়ে রাখলাম। মিশকাত করুণ চোখে তাকালো। ছেলে হয়েও নিজেকে এই মুহূর্তে কেন জানি অসহায় নিরুপায় লাগছে। বিবাহিত বউ ডিভোর্সের কথা বলছে, তাকে মুখ বুজে শুনতে হচ্ছে। মিশকাত উঠে বসলো বিছানায়।
নিজেকে ধাতস্থ করে কোমল গলায় শোধালো। এছাড়া আমায় অন্য কোনো শাস্তি দিতে পারো, মেনে নেব। শাস্তি? তো আপনাদের মতো পুরুষদের? ফিরে তাকিয়ে তাচ্ছিল্য স্বরে বলল। মিশকাত এক ধ্যানে তাকিয়ে আছে। আদলে নেই তার রাগের আভাস। ফারিন তুচ্ছ তাচ্ছিল্য করে ফের বলল, আপনার বন্ধু কোথায়? তার অসহায়ত্ব ফেস দেখতে চাই আমি। যেদিন জোরপূর্বক বিয়ে করেছিল রাহাকে, একটিবার বাধা দেবার চেষ্টা করেননি কেন? আপনি চাইলেই নিষেধ করতে পারতেন। মজা নিয়েছেন, মুখ বন্ধ করে রেখেছেন আমারও। এখন আবার নতুন রাহার জীবনে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছেন আমার জন্য। খোঁজ নিয়ে দেখুন তো, অলরেডি ধ্বংস হয়েই গিয়েছে রাহা। অবশিষ্ট আর মেয়েটার জীবনই বা কি আছে? লাস্টেরটুকু বলে ফারিন মুখ সরিয়ে নিল ঘৃণায়। ঈষৎ অনুতপ্ত বোধ অনুভব হলো তার হৃদয়ে। ফারিনের কথাগুলো বারংবার মনে আউড়িয়ে মুখ সরিয়ে নিতেই ফের সে কঠিন স্বরে বলল, বিয়েটা আপনাদের কাছে ছেলেখেলা হলেও মেয়েদের কাছে বড় কিছু। আচ্ছা, একটা কথা বলুন তো, রাহা কি কখনো নতুন জীবন শুরু করতে পারবে অন্য কারোর সাথে? কিভাবে করবে? একদিন না একদিন সত্যটা সবার সামনে এসে যাবে। তখন ওর কি হবে একটাবার ভাবুন তো। আপনারও তো বোন আছে, ভেবে দেখেছেন ওর সাথে যদি এমন হতো কিভাবে মেনে নিতেন ভাই হয়ে? অথচ রাহার ভাই হয়তো এখন অবধি জানেই না তার বোন জোরপূর্বক বিবাহের শিকার হয়েছে। সম্পূর্ণ কথন শেষ হতেই ফারিনের গলা কান্নায় ধরে আসে। নিজেকে ধাতস্থ করে সে। আয়নায় তাকিয়ে চুল আঁচড়াতে আরম্ভ করে। মেশকাতের দৃষ্টি নিচু এবং অনুতাপের আভাস তাতে। এত বছর পর সে রাহার সাথে করা অন্যায় অনুভব করছে। সরস মুখ তুলে ভেজা কণ্ঠে শোধালো, রাহার সাথে তোমার যোগাযোগ নেই? না। কড়া গড়ায় ছোট্ট করে উত্তর দিল। মেশকাত ফোন নিয়ে রুম ত্যাগ করল। পেছনে এক পলক ফিরে ফারিন বড় শ্বাস ফেলে বিছানায় শুতে যায়। রাহার জন্য হৃদয় তার কাছে। বিনা কারণে তার সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে চিরতরে। আদৌ রাহার মুখোমুখি হতে পারবে কিনা কখনো জানা নেই তার। সকালেই ছুটি বাতিল করে কাজে ফিরে রাহা। আবার ব্যস্ত হয়ে পড়ে কর্মজীবনে। তবে কাজের ফাঁকে বারে বারে তার ডান হাতের পানে নজর ফেলছে। তাকে মনে করিয়ে দিচ্ছে আরানের কথা। ছেলেটাকে চর দেবার অনুতপ্ত মনে মনে তাকে যন্ত্রণা দিচ্ছে। শুধুই ভালোবাসা প্রকাশ করেছিল, এতটুকুই দোষ ছিল তার। নিজেকে বহুবার প্রশ্ন করে হাঁপিয়ে উঠছে সে। আরানের প্রতি তার কোনো প্রকার অনুভূতি নেই, তবে হৃদয়ের এক কোণায় সুপ্ত ভালো লাগা ঠিকই রয়েছে। সেটা ভালোবাসার রূপ দেওয়ার মতো নয়, কেবল ভালো লাগার মধ্যেই সীমাবদ্ধতা। হঠাৎ একজন পিয়ন আসে, তবে তার ভাবনার ব্যাঘাত ঘটে। তাকে ইমিডিয়েটলি ম্যানেজারের চেম্বারে ডাকা হয়েছে। পিয়ন বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে ফোন হাতে নিয়ে সেও বেরিয়ে এলো। 2 মিনিটের পথ অতিক্রম করেই ম্যানেজারের কেবিন। ভেতরে ম্যানেজার ব্যতীত আরেকজন পুরুষের কণ্ঠের স্বর কানে ভেসে আসছে। কেমন পরিচিত স্বর। পাত্তা না দিয়ে নক করে ভেতরে প্রবেশ করল রাহা। ম্যানেজারের অপোজিট পাশে অচেনা পুরুষ বসা। উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসার পরে মুখশ্রী দেখার উপায় নেই। তেমন আগ্রহ দেখালো না সে। জি, আমায় ডেকেছেন স্যার? শান্তভাবে জানতে চাইল রাহা। ম্যানেজার হাবিব হেলান ছেড়ে টেবিলে হাত রেখে মুচকি হেসে বলেন, হ্যাঁ বসো, তোমার সাথে পরিচয় করিয়ে দিই একজন নতুন মানুষের সাথে। রাহা কৃত্রিম হাসি প্রদান করে সোজা হয়ে বসল। তার পাশে অচেনা লোকটি বসেছে, এজন্য কিছুটা বিব্রত বোধ অনুভব করে রাহা। তবুও ভদ্রতার খাতিরে বসতে হয় তাকে। ম্যানেজার হাত উঁচু করে রাহার দিকে তাক করে পরিচয় দিল, আমাদের অ্যাডামজি টেক্সটাইল কোম্পানির অ্যাকাউন্টস বিভাগের প্রধান কর্মকর্ত্রী রাহামণি। আর ইনি রেড সিক্রেট টেক্সটাইল কোম্পানির মালিকের দ্বিতীয় পুত্র আরান শেখ আর নতুন এমডি। আমাদের কোম্পানি ঘুরে দেখতে এসেছেন তিনি। রাহা ঘুরে তাকিয়ে আরানকে দেখে যতটা না অবাক হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি হতবাক সে খুলনার বৃহত্তম কোম্পানির মালিকের দ্বিতীয় ছেলে শুনে। আরান কাঠিন্য আদরে রাহাকে হাই জানালো। রাহা মুখ চোখ স্বাভাবিক করে মৃদু স্বরে অপরিচিতের ভান ধরে বলল, হ্যালো। আরান তাকে তার যোগ্যতা দেখানোর জন্যই হয়তো এখানে উপস্থিত হয়েছে। সে তো কখনো তাকে ছোট দেখে চোখে রাখিনি। না সে তার পরিচয় জানতে চেয়েছে, ভাড়াটি হিসেবে চেনা জানা ছিল।
পরিচয়ও তেমন জানা ছিল না। তাহলে কি পরিচয় গোপন করে ভাড়া থাকতো? এর মূল রহস্য কি ছিল? রাহাকে এত ভাবতে দেখে ম্যানেজার ফের তার উদ্দেশ্য বলল, রেড সিক্রেট টেক্সটাইল কোম্পানির একটি প্রতিষ্ঠিত এবং পরিচিত টেক্সটাইল মিল। তাদের মিল বাংলাদেশের পোশাক শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সাধারণত গার্মেন্টস আর ফ্যাব্রিক উৎপাদন করে এবং বিশ্বব্যাপী রপ্তানির জন্য পণ্য সরবরাহ করে, ঠিক আমাদের মিলের মতো। তবে অন্যান্য টেক্সটাইল কোম্পানির মতো বাজারে পরিবর্তনশীল চাহিদা এবং প্রতিযোগিতায় মুখোমুখি। উৎপাদন এবং প্রযুক্তিগত উদ্ভাবন আর উন্নত করতে কাজ করে থাকে। আমাদের মিল থেকেও এগিয়ে কয়েক ধাপ। রাহা সব কথা শুনলো, হাসি মুখে বলল, কিভাবে সাহায্য করতে পারি তাকে? আমাদের মিল ঘুরিয়ে দেখাবো তাকে, সঙ্গে সিনিয়র অপারেটর ফয়েজকেও নিবে। রাহার অস্বস্তি অনুভব হয় এখন। তাকেই কেন? আরো তো অনেক কর্মকর্তা রয়েছে। কিভাবে এখন আরানির সম্মুখীন হবে? নতুন কোনো প্রশ্নের সম্মুখীন হবে ভেবেই কুল হাসে। আরানের ভাবমূর্তি তখনও কঠোর। রাহার পানি না তাকিয়ে তার অস্বস্তি অনুভব করতে পারছে পাশে বসে। রাহা মলিন কণ্ঠে বিনয়ী স্বরে বলল, স্যার, আমি বাসায় যেতে চাচ্ছিলাম। শরীর অসুস্থ অনুভব হচ্ছে। যদি আমার এই দায়িত্ব অন্য কাউকে দিতেন ভালো হতো। আরানের মুখ এবার কাঠিন্য ভাব সরে গিয়ে ক্ষুব্ধ আবাসে দেখা মিলল। ম্যানেজার সম্মতি জানিয়ে বললেন, সিওর, তুমি যেতে পারো, আমি নিজেই দায়িত্ব নিচ্ছি। ধন্যবাদ স্যার। এরপর আরানের পানির চেয়ে সৌজন্যবোধ বজায় রেখে কৃত্রিম হেসে বলল, সরি মিস্টার আরন শেখ। বলেই উঠে ত্যাগ করলো কেবিন। বাহিরে বেরিয়ে দীর্ঘশ্বাস ফেলে দ্রুত কেবিনে এসে সাইড ব্যাগ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। এক প্রকার পালিয়ে এসেছে যেন মিলের ভেতর থেকে। তবে তার মনে রয়েছে আরানকে নিয়ে বিভিন্ন প্রশ্ন, যার উত্তর কেবল আরানের কাছেই মিলবে। রাহা বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে আরো অবাক হয়, কারণ অপরিচিত দুজন ভদ্রমহিলা ও একজন লোক এসেছে। রোমানা খাতুন তাদের আপ্যায়নে ব্যস্ত। তন্নি পাশের সোফা থেকে উঠে তার পাশে এসে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে বলল, আমার একমাত্র খালাতো বোন রাহা। পরিচয় করিয়ে দেবার পরে ইতস্তত বোধ অনুভব করছে রাহা। মুখ ফুটে কিছু বলছে না। ভদ্রমহিলা একগাল হেসে এগিয়ে এলেন। রাহার এক হাত ধরে এসো বলে টেনে পাশে বসালেন। এবারে যেন আরো ভ্যাবাচাটা খেয়ে গেল রাহা। অপরিচিত দুজন মানুষের সামনে এভাবে বসতে বেশ অসুবিধা পোহাতে হচ্ছে তার। খালার কাছে জিজ্ঞেস করতেও পারছে না তারা কে, কি তাদের পরিচয়। তিনি রাহার এক হাত ধরে তার পানে চেয়ে বলল, আপা, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। কিছু মনে না করলে আংটি পরিয়ে দিতে চাই। বিস্ময় হতবিহ্বল হয়ে গেল রাহা মহিলার কথা শুনে। কপাল কুঁচকে এলো। রোমানা খাতুন মৃদু হেসে বললেন, কোনো অসুবিধা নেই আপা। রাহা দ্বিতীয়বার চমকালো। বিস্মিত স্বরে জানতে চাইল, খালামণি কি বলছো? হঠাৎ না জানি আংটি, আর ওনারা কে? রোমানা খাতুন রাহার প্রশ্নে উদ্বিগ্নতার ভাব দেখা গেল তার আদরে, এবং কিছুটা লজ্জাবোধ অনুভব করল। তিনি মুখ খোলার পূর্বেই অপরিচিত মহিলা বললেন, আমরা আরানের আব্বু আম্মু। তুমি নিশ্চয়ই আরানকে চেনো। ওই আমাদের পাঠিয়েছে বিয়ের প্রস্তাব নিয়ে। যেহেতু আমাদের তোমাকে পছন্দ হয়েছে, এজন্য আংটি পরাতে চাই। রাহা চমকালো না এবার। আরান ঠিক প্ল্যান করে এভাবে সব ঠিকঠাক করে রেখেছে। তবে এত দ্রুতই সব করবে জানা ছিল না তার। রাহা উঠে দাঁড়িয়ে এক হাত দূরে এসে দাঁড়ায়। কপট রাগ নিয়ে বলল, আমার মতামত ব্যতীত আপনারা কিভাবে আংটি পরানোর সিদ্ধান্ত নিলেন? কথাগুলো সকলের উদ্দেশ্য করেই বলল রাহা। আরানের আব্বু আম্মুর মুখশ্রীতে একরাশ কালো মেঘের দেখা মিলল। রোমানা খাতুন রাহার হাত চেপে রাগান্বিত স্বরে বলল, আমরা তোর গুরুজন, দায়িত্ব আমাদের রয়েছে। আমি প্রাপ্তবয়স্ী নারী, আমার অনুমতি নেবার দায়িত্ব নিশ্চয়ই তোমার রয়েছে। মুখে মুখে তর্ক করবি না রাহা। চেঁচিয়ে উঠলেন তিনি কিছুটা।
খালামুনি জোর করে আমার উপর তোমার সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারো না। সরস কণ্ঠে শুধালো রাহা। আরানের আম্মু রুমানা খাতুনকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, আমি বলি কি, আপনি আগে রাহাকে স্বাভাবিক হতে দিন। হঠাৎ কর্মস্থান থেকে ফিরে আমাদের দেখে অপ্রস্তুত হয়ে পড়েছে মেয়েটা। আমরা বরং অপেক্ষা করি। রাহা মুখ ঘুরিয়ে তার পানি চেয়ে নরম স্বরে বলল, আন্টি, আমি আপনার ছেলেকে বিয়ে করব না এমনটা নয়। আমি মন থেকে আরানকে কখনো ভালোবাসার নজরে দেখিনি, সব সময় ছোট ভাই হিসেবে দেখেছি। ওর ভালোবাসার প্রপোজাল আমি রিজেক্ট করেছি কক্সবাজার থাকাকালীন, তবুও বোঝেনি, আপনাদের শুধু শুধু পাঠিয়েছে। আরানের আম্মু রাহার মাথায় হাত রাখলো। তার মুখ মরিন, খুবই বিনয়ী ভাবে বলল, আরান আমাকে সব বলেছে। আমার ছেলে ছোট থেকে একটু জেদি। আমরা ওকে ডাক্তার হওয়ার জন্য ফোর্স করলে হারান বাড়ি থেকে এ বাড়িতে ভাড়া থেকে ডিপ্লোমা টেক্সটাইল বিভাগ নিয়ে পড়াশোনা করে। ওর ইচ্ছে বাবা বড় ভাইয়ের মতো নিজেদের মিলে কাজ করবে। নিজের জেদ রেখেছে আমার ছেলেটা। এখানে এসে তোমায় প্রথম দেখায় ভালোবেসে ফেলে। তুমি বড়, এতে তার কোনো আপত্তি নেই। তোমার কথা আগে থেকেই আমায় বলেছে, আমাদেরও আপত্তি নেই। আমার ছেলের ভালোবাসার জেদ ধরেই তোমায় বিয়ে করবে এমনটা নয়। হারান তোমায় সত্যি খুব ভালোবাসে। এখন তোমার সম্মতি ছাড়া জোর করে বিয়ে সম্ভব না। যদি তোমার মত পরিবর্তন হয় আমাদের জানাবে। আজ আমরা আসি। তিনি সম্পূর্ণ কথা বলে বিদায় নিয়ে দরজার নিকট গেলেন। আরানের আব্বুর আদরে কিছুটা রাগের আভাস দেখা গেলেও তিনি পরিস্থিতির সামনে নিয়ে প্রস্থান করল। হঠাৎ পেছনে ফিরে তাকালেন আরানের আম্মু। রাহার পানে তাকালেন। তার নজরে ছিল একরান হতাশার ছোঁয়াছে ভাব। খুব নমনীয় ভাষায় শোধালো, আমার ছেলেটাকে কষ্ট দিও না মামুনি, বড্ড আদরের ছেলেটা। বলে তিনি জায়গা ছাড়েন। রাহা পাথরের ন্যায় শূন্য স্থানে তাকিয়ে রয়েছে। তন্নি দরজা লাগিয়ে মায়ের উদ্দেশ্যে ভারী কণ্ঠে জানালো, সে যা ইচ্ছা মতো বিয়ে করতে পারে, তুমি চাপিয়ে দেবার কে আম্মু? মনে রেখো তুমি রাহার খালা। কথাটা রাহাকে আঘাত করে বক্ষে। তন্নি রুমে চলে গেল। রোমানা খাতুন বড় নিঃশ্বাস টেনে রাহাকে বলল, কিছু মনে করিস না, তোর জন্য চিন্তা আমাদের হয়। চাপিয়ে দেওয়া হবে না তোর উপর কিছু, নিশ্চিন্তে থাক। এবার তিনি প্রস্থান করেন। নির্বোধ হয়ে একাকী দাঁড়িয়ে আছে রাহা। নিজেকে এক মুহূর্তে করুণভাবে অসহায় অনুভব করছে। আজ তার পাশে যেন তাকে থেকেও কেউ নেই। তার পরিস্থিতি বোঝানোর মতো কাউকে আজ পাশে পাবে না। অযথা ভুল বুঝে সবাই যেন দূরে ঠেলে দিচ্ছে। মন মস্তিষ্ক অচল হয়ে গেছে। ক্ষমতা নিয়ে কাউকে বোঝানোর ধৈর্য শক্তি যেন হারাতে বসেছে। এতটাই শক্ত হয়ে গেছে, মন অশ্রুবিহীন ছটফট করছে আখি যুগ। রাতে বেরিয়ে যাবার পর 12টার দিকে বাড়িতে ফিরে মেশকাত। ফারিন ঘুমে কাতর ছিল। তার জন্য যে অপেক্ষা করবে না এটা নিরাশাজনক নয়। সোফায় কম্বল জড়িয়ে শুয়ে পড়ে। মাথায় ফারিনের টেনশন, যার ফলে শুয়ে পড়েও খুব আর ধরা দেয়নি। সকালে ফারিন তাকে ডেকে তুলেছে। নাস্তা করে সেই যে দোকানে গিয়েছে আর ফেরেনি বাড়িতে। ফারিন কোর্টে যাবার জন্য কল দিলেও ফোন ধরেনি সে। নতুন বধূ বিয়ের তৃতীয় দিন বাড়ির বাহিরে যাবে একাকী, এটা স্বাভাবিক বিষয় নয়। মিশকাত এজন্য সারা দুপুর এড়িয়ে চলে তাকে। মিশকাত লাঞ্চের জন্য রেস্তোরাঁয় আসে। সেখানে রায়ানকেও আসতে বলে। রায়ান একা আসেনি, জনিকে সঙ্গে নিয়ে এসেছে। খাবার ছেড়ে মিশকাত টেনশনের চাপে উদ্বিগ্নতার স্বরে বলল, রায়ান, ফারিন, তোর শাসনে তো দমে নি বিন্দু মাত্র। উল্টো আমায় রাহার ব্যাপারে সব বলে বলে ইমোশনাল করে দিয়েছে। জনি মুখ ঘুরে জানতে চাইল। যেমন? মিশকাত জনির পানে এক পলক ফেলে দৃষ্টি নত করল। হেলান দিয়ে বড় শ্বাস নিয়ে বলল, রাহার জীবন অলরেডি ধ্বংস। এতদিন পর আমি রিয়েলাইজ করলাম। সিম্পাতি। রায়ান ঠোঁট বাঁকিয়ে বলল, না, একটা মেয়ে আশাবাদী তার বিয়ে নেই। এই পর্বেই তুই রাহার জীবনে বিয়ে নামক পবিত্র বন্ধনকে ধ্বংস হিসেবে লিপতে দিয়েছিস। আই নো তোর প্রতিশোধ ছিল, যার মাসুল রাহা হয়তো এখনো নিচ্ছে। এখন আমি দিতে বসেছি ফারিনের কারণে। আমি কোনোভাবেই চাই না ফারিনকে ডিভোর্স দিতে।
এতে তো আমার স্ত্রীর অধিকার দিক বা না দিক। এটা কি জাস্ট তোর বংশের নাম খারাপ হওয়ার কারণ? জনি প্রশ্ন ছুড়ে মেশকাত ফের এক পলক তাকালো, বলল, নো নো নো, বাট আমি চাই না ডিভোর্স হোক। রায়ান সব শুনে তীর্যক নজরে তাকিয়ে দৃঢ় গলায় বলল, ধ্বংসের ক্ষতিপূরণ দিতে প্রস্তুত আমি। দুই বন্ধুর চাহনি এখন কেবল উৎসুক। প্রশ্নের কেন্দ্রবিন্দু রায়ান, উত্তর তার নিকট জানতে চাওয়া তাদের মন। রাহার সারাদিন খুব ভাবে, ভীষণভাবে আরানকে নিয়ে। এখন রাত 9:40। দুপুরে কোনো মতে গলা দিয়ে খাবার নামিয়েছিল। সন্ধ্যার নাস্তাও খাওয়া হয়নি। তন্নি তেমন কথা বলছে না রাহার সাথে। অভিমান নিয়ে এসে নিজেকে গুটিয়ে রেখেছে রাহার থেকে, যার কেরিয়ার উজ্জ্বলের কথা ভেবে এত কিছু করতে প্রস্তুত ছিল, অথচ তার বিন্দুমাত্র আগ্রহ নেই। সেখান থেকে নিজেকে সরিয়ে রাখা ভালো ভেবে তন্নি এ বিষয় বা অন্য কোনো বিষয়ে কথা বলার আগ্রহ দেখায়নি। রাহার দম যেন বন্ধ হয়ে আসছে। তন্নি নিজেকে সরিয়ে রেখেছে। খালামণি স্বাভাবিক থাকলেও তার মুখশ্রী গম্ভীর, তার ঢের বুঝতে পারে রাহা। ব্যালকনি থেকে রাহা খালুকে আসতে দেখে। সে হয়তো দুপুরের বিষয়টি খালামণির নিকট থেকে এখন শুনবে, হয়তো রুমে এসে তাকে বাবার ন্যায় সুন্দরভাবে বোঝাবে ভেবেই বড় শ্বাস নিল। হাতের ফোনটি আনলক করে কল লিস্ট থেকে আরানের নাম্বার বের করে কল দিল। প্রথমবার রিংটন বেজে কেটে গেল। দ্বিতীয়বার রিং হতেই কল রিসিভ হলো, তবে সে চুপ। আরানের নীরবতা টের পেয়ে রাহা সেকেন্ড কয়েক চুপ রইল। এরপর নীরবতা নিজেই ভেঙে আদেশের স্বরে বলল, আমার সাথে কাল ঢাকা যাবি? অপর প্রান্ত থেকে আরান শুধু গুরু গম্ভীর গলায় শুধালো। হোয়াট? রাহা ফের নিঃশ্বাস টেনে চট জলদি করে বলল, তোকে বিয়ে করতে হলে আমায় আর একজন পুরুষকে ডিভোর্স দিতে হবে, সেজন্য। আড়ম্বরপূর্ণ শহর, শীতল আবহাওয়ায় আকাশে পূর্ণ চাঁদের আলোয় আলোকিত ভবন। দূর থেকে ক্ষীণ গাড়ি হর্নের শব্দ ভেসে এলেও ধীরে ধীরে নিস্তব্ধতায় ডুবে যাচ্ছে রাতের শহর। শীতের প্রভাব বেড়েছে আগের ন্যায় আরো কিছুটা। তারা ভরপুর আকাশ রাহার তন্নিষ্ঠ আকাশ দেখছে। হন্তদন্ত হয়ে আরান ছাদে ছুটে এলো। ডানে বামে তাকিয়ে ছাদে এক কোণায় কার্নিশ ঘেঁষে শাল মুড়িয়ে দাঁড়ানো ছিল রাহা। আরান ছুটে এলো পাশে। কারো পায়ের শব্দে রাহার চৈতন্য ফেরল, তবে ঘুরে তাকালো না। আরান পাশে এসে দাঁড়াতেই রাহা নির্লিপ্ত কণ্ঠে শুধালো, এত রাতে না আসলে হতো না? যত স্বাভাবিকভাবে কথাটা আরানের কাছে উপস্থাপন করেছে, এতটাও স্বাভাবিকভাবে নেয়নি আরান। কলে রাহার এসব কথা শুনে আসছি বলেই কল রেখে দেয়। সবকিছু সামনাসামনি শুনবে বলেই এত দূর ছুটে আসা। এখন সে এতটা স্বাভাবিকভাবে বিষয়টি নিলেও আরান খুব সিরিয়াস। মন মস্তিষ্ক অস্থির, চিত্ত তার খুব উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, জানতে চাই। রাহা আগের ন্যায় আকাশের পানে নজর রেখে শান্তভাবে বলল, শুধু জানতে এসেছিস? তোমাকে আমার করতে হলে যা যা বলবে আমি তাই করতে প্রস্তুত। জোর গলায় শুধালো আরান। রাহা এক পলক তাকালো আরানের দিকে। চোখ মুখ কেমন শুকনো লাগছে তার। সকালের তুলনায় এখন কিছুটা অসুস্থ দেখাচ্ছে আরানকে। হয়তো ঠিক মতো খাওয়া দাওয়া করেনি। নজর সরালো না, পুরোপুরি ঘুরে দাঁড়ালো আরানের দিকে। আরানের চাহনি তখনও উৎসুক, কৌতূহল নিয়ে দৃষ্টি নিক্ষেপ রেখেছে রাহার পানে। রাহা গায়ের শাল আরেকটু ভালোভাবে জড়িয়ে কোমল গলায় শুধালো, অ্যাক্সিডেন্টলি জোরপূর্বক আমার বিয়ে হয়েছিল 5 বছর আগে। আরান মাঝপথে প্রশ্ন ছুড়ল, অ্যাক্সিডেন্টলি নাকি জোরপূর্বক? জোরপূর্বক। পারিবারিক? না, এখন পর্যন্ত আমার আপন আমি সহ দুজন বাদে আর কেউ জানে না। সম্পূর্ণ বলো। আগ্রহবশত প্রশ্ন ছুড়ে আরান। রাহা কার্নিশের দিকে মুখ ঘুরিয়ে ফেলে। এ বিয়ের মাঝে নিজেরও অপরাধবোধ কাজ করে। যদি সে ফাঁসদামো করে সেখানে না যেত, হয়তো বিয়ে হতো না। 5 বছর আগের ঘটনা সম্পূর্ণ খুলে বলল আরানকে। প্রায় 20 মিনিটে থেমে ধীরে ধীরে বিয়ের ঘটনাগুলো সব উল্লেখ করল। রাহা থামল, বুক ভরে নিঃশ্বাস নিল। আরানের স্তব্ধ দৃষ্টি এখন তার নিচু। একটা মানুষের জীবনে এত বড় অজানা রহস্য লুকায়িত থাকতে পারে ভাবতে পারছে না সে। সেকেন্ড কয়েক চুপ থাকার পর রাহা অপরাধ বোধ নিয়ে বলল, ভুল আমারই ছিল। ছিল না?
উঁচু গলায় বলল আরান। রাহা সরু নিঃশ্বাস ফেলে আরান ফের ক্রোধ ঝালো। ভুল ছিল তার, তোমার জীবন সে নষ্ট করেছে। নাম বলো। রাহা ঘুরে তাকিয়ে কপট কণ্ঠে বলল। আমি কোনো ঝামেলা চাচ্ছি না আরান। রেগে যায় আরান, তেতে উঠল, বলে। আমি জাস্ট নাম জানতে চাইছি। রাহা নরম চোখে তাকালো, করুণ সুরে বলল। আমার পাশে শত্রু হয়ে নয়, বন্ধু হয়ে থাকতে হবে। ঢাকা যাব, ডিভোর্স দিয়ে চলে আসব। যাব, তাকে সম্মুখে একবার দেখব। দাঁতে দাঁত পিষে বলল। কথা দিতে হবে আমায়, কোনো প্রকারে ঝামেলায় জড়াতে পারবি না। আরান দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। নীরদ চোখে তাকালো যার জন্য জীবন নষ্ট হয়েছে, তাকে কিছু না বলে বিনা কারণে কিভাবে ছেড়ে দেবে। আরান শান্ত হয়, বলে। কথা দিলাম, কিন্তু ফরিন আপু কোথায়? ফারিনের কথা শুনে বক্ষে হালকা মোচড় দিয়ে ওঠে তার, কারণ ব্যতীত ওর সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করেছে সে। এতে ফারিন পীড়িত হলেও তার হাতে কিছু ছিল না। নৈশব্দে দীর্ঘশ্বাস ফেলে বলল। যোগাযোগ নেই আমাদের। সে কি করেছে? তার সাথে কেন যোগাযোগ নেই তোমার? এলোমেলো ভাবে হতাশ হয়ে পড়েছিলাম, মন মানসিকতা এতটাই ভেঙে পড়েছিল, কি করব বুঝতে পারছিলাম না। ফোন সহ নিজেকেই পরিবর্তন করে ফেললাম এ শহরে এসে। আরান চুপ থাকে বেশ কিছুক্ষণ। রাহা নীরবতা সরিয়ে বলল। কাল সকাল 10টায় রওনা হব, বাড়িতে যা, আমি গেলাম। বলেই রাহা ছাদ থেকে নেমে এলো। আরান সেকেন্ড কয়েক সেখানে দাঁড়িয়ে থেকে রাহার পীড়িত পরিস্থিতি অনুভব করে। সোফায় হেলান দিয়ে দু হাত দুদিকে চড়িয়ে বসে রয়েছে রায়ান। খুব ভাবনা তার মস্তিষ্কে এখন। সে যা করতে চলেছে কতটুকু সঠিক জানা নেই তার। বাবা মা কিভাবে নিবে বিষয়টি, এতে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। ড্রয়ার খুলে হাতের ব্যাসটি বের করে আনলো। এটা যার তাকেই ফেরত দেবে, তবে সাথে আরো অনেক কিছু দেবে সে। হয়তো ভালো কিছু, নয়তো খারাপ। সারাদিন কোথায় ছিলেন? আপনাকে বলা হয়েছে আমি কোর্টে যাব, তবু আপনি ফোন ধরেননি, বাড়িতে আসেননি। কাট কাট কণ্ঠে কথাগুলো বলল মেশকাতের উদ্দেশ্যে। সে তার কথায় তেমন গুরুত্ব না দিয়ে শার্টের বোতাম খুলতে ব্যস্ততা দেখাচ্ছে। ফারিন আরো খেপে গেল, একটু কাছে এগিয়ে এসে পুনরায় আগের স্বরে বলল। আপনাকে কিছু বলছি আমি। মেশকাত ঘুরে তাকালো, ফারিনকে আপাতমস্তক মেপে কোমর ধরে কাছে টেনে আনলো। আকস্মিক বিপর্যস্ত নজর ফেলল ফারিন। মেশকাতের এমন আচরণের আশাবাদী ছিল না সে। কেমন নেশালো চাহনিতে তাকিয়ে আছে। অস্বস্তি লাগছে ফারিনে। দূরে সরিয়ে দিতে দিতে বলল। কি করছেন আপনি, সরুন। মেশকাত আরো কাছে চেপে কোমল গলায় শোধালো। ডিভোর্স যদি দিতে চাও তবে এক রাত না হয় আমায় উপহার দাও। ফারিন রেগে উঠল আরো, বুকে ধাক্কা দিয়ে ক্ষিপ্ত রাগ নিয়ে বলল। আপনি একটা অসভ্য, নিচু মন মানসিকতার আগেই জানতাম না। তবে আরো কাছে মিশে জেনে নেও। কণ্ঠে তার নেশারও ভাব। অন্য হাত ফারিনের ঘাড় স্পর্শ করে পিঠের দিকে এগোচ্ছে ধীরে ধীরে। রাগের বশে নিজেকে উন্মুক্ত করতে মোস্টামুষ্টি করছে সে। ছাড়ুন আমি। মেশকাতের কর্ণপাত হলো না তার কথনে। দু হাত এখন ফারিনের কোমরে। ফারিনের অতিরিক্ত মোস্টানোর ফলে দু হাত পেছনে নিয়ে শক্তভাবে চেপে ধরে। এখন কিছুটা কমেছে, তবু স্থির নয় তেমন একটা। সর্বোচ্চ চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর। কানে কথা যাচ্ছে না, ছাড়ুন আমায়। মেশকাত নরম স্বরে তার গালের কাছে ঠোঁট ছুঁয়ে বলল। বলো, রাজি আছো আমার প্রস্তাবে? না। না? কি না? ছাড়ুন আমায়। ফারিনের শরীর দূরে উঠছে মেশকাতের ঠোঁটের স্পর্শে, তবে সে তা বুঝতে না দিয়ে নিজেকে উন্মুক্ত করতে ব্যস্ত। তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে ডিভোর্সের কথা ভুলে যাও। একদম না। ঝাড়ি দিয়ে গাল সরিয়ে নিয়ে বলল। মেশকাত চোখ তুলে তাকালো, বলল। মনে রেখো, এখন তুমি আমার কাছে বন্দি। যে কোনো কিছু করতে পারি আমি তোমার কাছে, বিকজ তুমি আমার ওয়াইফ। ফারিন দমে এলো যেন কিছুটা। ভেতর ভেতর ভয় অনুভব করছে তার, তবুও একাধারে মোস্টাচ্ছে সে। মেশকাতের চাহনিতে তাকে কাছে টানার আক্ষেপটা দেখা মিলছে। মুখ ফুটে বলতে পারছে না, আবার হ্যাঁ বলারও ওয়ে নেই। সে নিরুপায়। মেশকাত ধীরে ধীরে আরো কাছে মিশে যাচ্ছে তার। ফারিন পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত গতিতে বলল। বলবো না, ছাড়ুন।
মিশকাত মনে মনে খুশি হলো। ফারিনকে ছেড়ে দিয়ে আগের ন্যায় শার্টের বোতাম খুলতে খুলতে শীষ বাজাতে লাগলো। তাকে দেখে মনেই হচ্ছে না একটু আগে রোমাঞ্চে ভরপুর আহত ছিল সে। ফারিন গড়গড় হেঁটে ব্যালকনিতে এসে দাঁড়ালো। শীতের প্রভাব তার শরীর স্পর্শ করছে না, গরম এসে জাপটে ধরেছে তাকে। বড় বড় নিঃশ্বাস নিয়ে একটু আগের ঘটনা পুনরাবৃত্তিতে ভাবছে। শরীরে এক অন্যরকম শিহরণ বয়ে যাচ্ছে। একটু পর পর লোহার রেলিং হাতের মুঠোয় চেপে ধরছে। এই স্পর্শ তার জীবনের প্রথম। নিজেকে ধাতস্থ করছে সম্পূর্ণভাবে, কাটিয়ে উঠতে চায় এই অনুভূতি থেকে। আজ এসেছেন বলি আজই ডিভোর্স হয়ে যাবে এমনটা নয়, 2-3 দিন সময় লাগবে। মধ্যবয়স্ক এক লোক রাহা ও আরানের উদ্দেশ্যে করে কথাটা বলল। রাহা কিছুটা উদ্বিগ্ন স্বরে বলল, আমি কালকের মধ্যে চাই। টাকা যা লাগে আমি দিতে প্রস্তুত আছি। দেখো, তোমার বিয়ের কাগজ হাতে নেই, আমায় খুঁজে বের করতে হবে। সময় লেগেছে কম্পিউটারে। আর কিছুদিন আগে তোমার হাজব্যান্ড কাগজ উঠিয়ে নিয়ে গেছে, এই বিষয়ে তাকেও নোটিশ পাঠাতে হবে। আমি কোনোভাবেই চাচ্ছি না সে জানুক বা এখানে আসুক। পেপারে সাইন করে তাকে পাঠিয়ে দিব। তার ঠিকানা জানো নিশ্চয়ই? রাহা নিরুত্তর। রায়ান মির্জা এই নাম ব্যতীত সে আর কিছুই জানে না তার সম্পর্কে। রাহা তবুও জানতে চাইল তার কাছে। সে যখন এসেছিল তখন কি কোনো অ্যাড্রেস দিয়েছিল বা নাম্বার? ক্লায়েন্টের কাছে চাও ব্যতীত সে কেউ কখনো নাম্বার বা বাড়ির অ্যাড্রেস দিবে না। আমি চাইনি, সেও দেয়নি। সোজাসাপটা উত্তর তার। কোনো ইমেইল? তার ইমেল অ্যাড্রেস আমার কাছে রয়েছে। প্রথমে কাগজ তার ইমেলের মাধ্যমে পাঠিয়েছি, তারপর হাতে দিয়েছি। তাহলে সেখানেই সাইন সহ সাবমিট করে দিন। আর সাইনের এক কপি বের করে রাখবেন। উনি যখন আসবেন তাকে সাইন করে দিতে বলবেন। তারপর আপনি আমার ইমেইলে পাঠিয়ে দেবেন। তুমি যেভাবে বলেছ সবই করলাম, কিন্তু ডিভোর্সের কিছু রুলস আছে যেখানে হাজবেন্ডের মতামতেরও প্রয়োজন। কোনো প্রয়োজন নেই, আপনাকে যেভাবে বলেছে সেভাবেই কাজ করুন। কত পেমেন্ট লাগবে শুধু বলেন। কিছুটা রাশভারী কণ্ঠে বলল আরান। 5 বছরের সংসার এত সহজে শেষ করতে চাইছেন? বিয়ের সম্পর্কে আদৌ তোমার ধারণা আছে? আরানের নিকটে প্রশ্ন রাখল সে। মিথ্যা বিয়ের কোনো ধারণা লাগে না। কিভাবে ডিভোর্স করাতে হবে এতটুকুই ধারণা রাখা উচিত। কপট কণ্ঠে বলল আরান। তিনি আরানকে আপাদমস্তক মেপে রাহার উদ্দেশ্যে প্রশ্ন করেন। উনি কি হয় আপনার? রাহা মুখ খোলার পূর্বে আরান চটপট উত্তর দিল। হবু হাজবেন্ড আরান শেখ। তিনি কিছুটা বিরক্ত বোধ করলেন এবং অবাক হলেন। ডিভোর্সের বিষয়ে কথা বলতে হবু হাজবেন্ডকে সঙ্গে করে নিয়ে এসেছে। দিনকাল এখন কতটা পরিবর্তন হয়েছে। তিনি একটি কাগজে রাহার সাইন নিয়ে পরশুদিন আসতে বলল। তারা দুজন বের হয়ে এলো ভেতর থেকে। রাহা মুখ মলিন করে প্রশ্ন করল, প্রয়োজন কি ছিল হবু হাজবেন্ড বলার? ওনার মুখ বন্ধ করার উদ্দেশ্য ছিল সমস্যা কোথায়। ডিভোর্সের পর তুমি আমার ওয়াইফ হবে, এটা সত্যি নয় কি? বলি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। রাহা বিনা বাক্যে গাড়িতে উঠে বসল। আরান মৃদু হেসে অপর পাশে উঠে পাশাপাশি বসল। বাসের পরিবর্তনে আরান গাড়ি নিয়ে এসেছে। এখন ঘড়িতে 5টা ছুঁই ছুঁই। রাহা ড্রাইভারকে বলে নিজের বাড়ির অ্যাড্রেস দিল। সেখানেই আপাতত তাদের গন্তব্য। 5 বছর পর রাহা তার প্রিয় চিরচেনা শহরে পা রেখেছে। কত স্মৃতি, কত অতীত জড়িয়ে রয়েছে এই শহরে। বাল্যকাল তার এখানেই কেটেছে। জানালায় উকি দিয়ে প্রাণ ভরে শহরটিকে দেখছে। কিছু পরিবর্তন ঘটেছে, আবার কিছুটা আগের মতোও রয়েছে। নানান রকম স্মৃতি হাতড়িয়ে নিজের বাসস্থানে এসে থামলো গাড়ি। ইসলামবাগের প্রথম গলিতে বড় সবুজ রঙের বিল্ডিং তাদের। নামার পরপরই কিছুক্ষণ তাকিয়ে রইল। অশ্রু চিকচিক করে তার চোখে। লুকায়িত করে ভেতরে এলো। কলিং বেল একবার বাজতেই হন্তদন্ত হয়ে দরজা খুলে দিল রাহিনা খাতুন। মেয়েকে এত বছর পর নিজের নীড়ে ফিরতে দেখে আবেগে বুকে জড়িয়ে নিল। দু গালে হাত রেখে জানতে চাইল, কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বলতে বলতে আরানের পানে তাকালেন।
তৎক্ষণাৎ আরান তাকে সালাম দিয়ে কেমন আছেন আন্টি? প্রশ্নটি করে তিনি হাসি মুখে উত্তর নিয়ে মেয়েসহ তাকেও ভেতরে নিয়ে এলেন। আব্বু ভাইয়া কোথায়? একটু পরেই চলে আসবে, তোর জন্য আজকে তাড়াতাড়ি ফিরবে বলেছে বাড়িতে। বলতে বলতে তাদেরও আগমন হয়। বাবা ভাইকে পেয়ে রাহা জড়িয়ে ধরেন। তার যত প্রিয় খাবার দুহাত ভর্তি করে নিয়ে এসেছেন। আরানের সঙ্গে রুবেল ও মহিদুল ইসলাম কিছুক্ষণ আলাপের ব্যস্ত হলেন। রুমানা খাতুন আগে থেকেই আরানের বিয়ের সব খুলে বলেছে। আরানকে বিয়ে জামাই হিসেবে তাদেরও পছন্দ হয়েছে। সেকেন্ড কয়েক পর ফ্রেশ হওয়ার জন্য তাদের রুমে পাঠানো হয়। 5 বছর পর নিজের রুমে এসে আবেগী হয়ে পড়ে। হাজারো স্মৃতি রয়েছে এই রুমে তার। ব্যাগ পাশে রেখে বিছানায় শরীর এড়িয়ে দেয়, নজর বুলিয়ে নেয় চারদিক। সবকিছু আগের মতো রয়েছে, শুধু নেই সে। আজ তাকে পেয়ে রুম যেন পরিপূর্ণতা ফিরে পেল। উঠে দ্রুত ফ্রেশ হয়ে নেয়। বাবা মা ভাইয়ের সাথে তার অতীত শেয়ার করার সময় এসেছে। আজ এখনই করবে বলে সিদ্ধান্ত নিয়ে এসেছেন। সে বের হবার পূর্বেই আরান তার বড় ভাই রুবেলের সঙ্গে কথোপকথনের ব্যস্ততা দেখতে পেল। সন্ধ্যার নাস্তা খেয়ে দিয়ে একত্রে ড্রয়িং রুমে বসেছেন তারা। তখনই রাহা তার অতীত সম্পর্কে বলার প্রসঙ্গে এলো। ইমেইলে নোটিশ আসার সঙ্গে সঙ্গে রায়ান চমকে উঠে কল দেয় সেই লয়ারের নিকট। এখন কোড বন্ধ হয়ে গেছে, নয়তো সরাসরি এসে কথা বলতো। দুবার রিং হবার পর কল রিসিভ করল। তিনি সুকণ্ঠে সালাম দিলেন। রায়ান উত্তর নিয়ে দ্রুতই জানতে চাইল, এই ডিভোর্সের ব্যাপারে কথা বলতে আপনার ওখানে কে এসেছিল? তিনি সরস কণ্ঠে শুধালো। রাহা নিজে এবং তার হবু হাজবেন্ড আরান শেখ। আরান হতভম্ব, ভ্রুকুটি করে জানতে চাইল, কখন এসেছিল? এই তো 5টার আগে। কি বলছে তারা? ডিভোর্সের জন্য এসেছেন। আপনি কি বলেছেন তাদের? আমি পরশুদিন আসতে বলছি, এর আগে কাগজপত্র রেডি করে ফেলবো। কাগজ রেডি করবেন, তবে সেটা ডিভোর্সের নয়। দৃঢ় গলায় বলল রায়ান। তবে তিনিও কপাল কুঁচকে প্রশ্ন করে। থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। ড্রয়িং রুমের আনাচে কানাচেতে নীরবতা বিরাজমান। তার মেয়ের সঙ্গে এত বড় ঘটনা ঘটেছে, অথচ তিল পরিমাণও জানত না কেউ। রুবেলের মুখশ্রী এখন শক্তপোক্ত। বললেন, পরিবারের সদস্য হিসেবে কিছুটা জানার অধিকার নেই আমাদের? কি বলতাম ভাইয়া, এখানে ভুল ত্রুটি আমারও ছিল। নরম স্বরে বলল, চুপ, সঠিক ভুল সেটা আমরা বুঝতাম, তুই কেন এত বড় বিষয় লুকাচ্ছিস? মহিদুল ইসলাম রাগ ছেড়ে বললেন, তোমরা বুঝতে পারছো তোমার মেয়ে কি আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে? একবার ভেবে দেখো। রুবেলের কণ্ঠে এখনো রাগের আভাস। রাহা মাথা নত করে শুনছে। রাহিরা বানু নৈশব্দের মেয়ের পানে তাকিয়ে শাড়ির আঁচল ধারা চোখ মুছছে। মেয়ের কণ্ঠে কষ্টে তিনি নির্বোধ হয়ে গেছেন। কি বলবে বুঝতে পারছেন না। আর এবার মুখ খুললেন, আঙ্কেল ভাইয়া, আপনারা হয়তো রাহাকে দোষী ভাবছেন, মানলাম তার দোষ রয়েছে, কিন্তু এত বছরের অতীত নিয়ে সারভাইভ করা তার জন্য সহজ ছিল না। আপাতত তার বিষয়টি আপনারা দেখবেন, কিভাবে তাকে অতীত থেকে বের করা যায়। সে বিষয়ে আপনাদের ভাবা উচিত। সেসব না হয় ভুলে যাব, কিন্তু ওই ছেলের ঠিকানা আমরা জানি না, তার বিরুদ্ধে অভিযোগ কিভাবে করব? তাকে চরম শিক্ষা দিতে চাই। মহিদুল ইসলাম আক্ষেপহীন কণ্ঠে বললেন, কেস কাচারিতে যাবেন না, এতে আপনাদের মানসম্মান জড়িয়ে রয়েছে। আমি তা বলবো না। সবার পূর্বে আপনাদের মেয়ের ক্যারিয়ারের কথা ভাবতে হবে। কোর্ট থেকে কি বলেছে? রুবেল জানতে চাইল। পশু যেতে বলেছে। আমি যাব তোমাদের সাথে। ছোট বোনের পাশে ভাই হয়ে আমি আসি সব সময়। রাহা কৃতজ্ঞতা সূচক দৃষ্টিতে তাকালো। মহিদুল ইসলাম তার মেয়ে মাথা কাঁধে রেখে হাত বুলিয়ে দিয়ে মরিন কণ্ঠে বলল, এত বড় বিষয় কিভাবে নিজের কাছে রেখেছিস? একবার জানিয়ে দেখাতে পারিস, আমি কি তোকে দূরে সরিয়ে দিতাম? তার পরিবারের এত ভালোবাসা পাবে সব জানার পরও আশা করেনি। সে আজ গর্বিত এত সুন্দর একটি পরিবার পেয়ে। মেয়ে হিসেবে নিজেকে এখন ভাগ্যবতী মনে হচ্ছে। সর্বশেষ আরান ওর জন্য সাহস সঞ্চয় করে তাদের সামনে বিষয়টি খোলাসা করতে পেরেছে।
আরানের প্রতিও তার অশেষ কৃতজ্ঞতা স্বীকার করেছে এই মুহূর্তে। ব্ল্যাকমেল করে আপনি আমাকে থামিয়ে রাখতে পারবেন না। আমি আপনাকে ডিভোর্স দিবই, আজ না হোক কাল, নয়তো পরশু। ঝাঁঝালো কণ্ঠে শুধালো ফারিন। মিশকাত সোফায় বসে ল্যাপটপ ঘাঁটছিল। সারাদিন পর সবেমাত্র বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে বসেছে। এর মধ্যে ফারিনের ঝাঁঝালো কণ্ঠের স্বর তাকে বিরক্ত করে দিয়েছে। ক্ষুব্ধ দৃষ্টি ফেলে বলল, একটা করে পরিষ্কার শুনে দেখো, আমি তোমাকে ডিভোর্স দিব না। একতরফা কখনো ডিভোর্স হয় না। আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। আমি ডিভোর্স পেপার হাতে পেয়ে সাইন করব। 6 মাস ব্যতীত ডিভোর্স হবে না। এই 6 মাস আমি আপনার সঙ্গে থাকবো না, খালি চলে যাবো আমাদের বাড়ি। সীমা অতিক্রম করো না ফারিন। ক্রোধ কণ্ঠে বলল, হ্যাঁ, আপনি তো সীমাবদ্ধ ব্যক্তি, তাই নয় কি? তাচ্ছিল্য হেসে বলল, ডিভোর্সটা তোমার মুখে আর কোনো কথা আদৌ কি রয়েছে? তুমি বলছিলে না এ বিষয়ে কথা বলবে না? নি মরে গিয়েছে, আর সেটা তখনকার জন্য বলে। জাগিয়ে তুলতে পারি, আমি সাহায্য করব। গম্ভীর কণ্ঠে বলল সে। ফারিন মেশকাতের কথার ধরনে আলাদা গন্ধ পাচ্ছে, আর সেই গন্ধের সূত্রপাত কি সে জানে। নিয়তর থেকে সেখান থেকে সরে বিছানায় এসে বসল। রাগের শরীর জ্বলছে। মেশকাত ফারিনকে শান্ত হতে দেখে ল্যাপটপে মনোযোগ দিল। এখন পুরো রুম জুড়ে নীরবতা বিরাজমান। তখনই তার ফোনটি বেজে উঠল। স্ক্রিনের পানে তাকিয়ে রায়ানের নাম দেখে ল্যাপটপ বন্ধ করে ব্যালকনিতে এলো। বল। রাহা ঢাকা এসেছে। হোয়াট, আর ইউ শিওর? বিস্ময় নিয়ে জানতে চাইল মেশকাত। ইয়েস। হোয়াই? ডিভোর্সের জন্য। আমি পাগল হয়ে যাব ডিভোর্স শুনতে শুনতে। রাহা আমাকে ডিভোর্স দেবার জন্য এসেছে। আর তুই? ক্ষতিপূরণ দিব। কিভাবে? ভুরকসকে জানতে চাই। রাহা তার ডায়েরি ঘেঁটে তার এবং ফারিনের পুরনো একটি ছবি দেখতে পায়। সযত্নে ছবির ওপর হাত বোলায়। পুরনো স্মৃতিগুলো চোখের পাতায় ভাসছে। নজর পড়ে নিচের দিকে। সেই ছবির নিচে ফারিনের ফোন নাম্বার লেখা ছিল। আদৌ এই ফোন নাম্বার ফারিন ব্যবহার করে কিনা জানা নেই তার। ফোন হাতে তুলে নাম্বার ডায়াল লিস্টে উঠিয়ে দ্বিধাবোধ ফেলে কল দেয়। রিং হতে আরম্ভ করে। রাহা স্বস্তি পায় নাম্বারটি চলমান দেখে। প্রথমবারের শেষের দিকে কল রিসিভ হলো। রাত তখন 11:30। এত রাতে অপরিচিত নাম্বার দেখে কল আসার পরে ফারিনের মনের খটকা নিয়ে কল রিসিভ করলো। মিশকাত তখনও বারান্দায় কথোপকথনে ব্যস্ত ছিল ফোন আলাপে। বিনয়ী স্বরে সালাম দিল ফারিন। অপর প্রান্ত থেকে রাহা ফারিনের কণ্ঠ স্বর শুনে খুশি হয়ে মনে মনে উত্তর নেয়। এরপর বলে, আমি রাহা। সজরে উঠে দাঁড়ালো ফারিন। কান থেকে ফোন সরিয়ে হতভম্বের ন্যায় সেকেন্ড কয়েক তাকিয়ে থাকে। কণ্ঠ তার পরিচিত। ফের কানে নিয়ে দিয়ে চরম উদ্বিগ্ন হয়ে বলল, এত বছর পর এটা কি সত্যি নাকি দুঃস্বপ্ন? রাহা দীর্ঘশ্বাস ফেলে বলল, সত্যি। কেমন আছিস? একটা প্রশ্ন করতে বড্ড দেরি করে ফেলেছিস রাহা। আমি যদি একই প্রশ্ন তো কি করি? উত্তর দিতে পারবি? ভালো আছি আমি। সত্যি ভালো আছিস? আলহামদুলিল্লাহ। ফারিন নই শব্দে বড় নিঃশ্বাস ফেলল। জানতে চাইল, আমার কি অপরাধ রাহা? অপরাধ ভাগ্যের, যার ফলে এখনো আমি মানসিকভাবে সুস্থ হতে পারিনি। আর আমি? ভেবেছিস তোকে এবং সব ভুলে সুখে আছি? এরকম কখনো ভেবে দেখিনি। ভাবলেও বা দোষ কি? আমার জন্য তুই কেন অসুখী থাকবি? বান্ধবী হয়ে এটা মেনে নেওয়া কঠিন। আমার বিয়ে হয়েছে রায়ানের বন্ধু মেশকাতের সাথে। রাহা বিস্মিত। কপালে ভাঁজে দেখা দিল তার। বিস্ময়কর কণ্ঠে বলল, মেশকাত? কিভাবে? আমি নিজেই তাকে বিয়ে করেছি। মানে? কার সাথে কথা বলছো? তেজি কণ্ঠে শুধালো মেশকাত। রাহা পুরুষালী কণ্ঠের স্বর শুনে বাকি প্রশ্ন করতে পারেনি। ফারিনও দ্রুত ফোন রেখে দিল। থতমত খেয়ে গেল এই বিষয়টি সামনে নিলে সেও তেজি কণ্ঠে জানতে চাইল, আপনি যে একটু আগে কথা বলার জন্য বেলকনিতে গিয়েছিলেন, একবারও জানতে চেয়েছি কি কার সাথে কথা বলছেন? তর্ক করবে না, সোজা উত্তর চাইছি। ফারিন বিনা বাক্যে কম্বল জড়িয়ে শুয়ে পড়ল ফোন লক করে। মেশকাত চোয়াল শক্ত করে তার পানে তাকিয়ে রইল। দিন দিন অবাধ্যের শেষ চূড়ায় পৌঁছে যাচ্ছে। রাহা পুনরায় কল দেবার দুঃসাহস দেখালো না। এতে ফারিনের সমস্যা হতে পারে।
তবে মাথায় এখন তার কথাটি ভন ভন ঘোরপেশ খাচ্ছে। ফারিন কেন রায়ানের বন্ধু মেশকাতকে বিয়ে করেছে? কি উদ্দেশ্য তার? তার জন্যই এমন সিদ্ধান্ত নেয়নি তো মেয়েটা? সে অস্থির হয়ে পড়ে। পুরো রাত অস্থিরতায় নির্ঘুম কাটে তার। শেষ রাতের দিকে ঘুমানোর পর সকালে 8টার অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে। দ্রুত ফ্রেশ হয়ে বাইরে আসে। অলরেডি সব নাস্তা তৈরি হয়ে গেছে তার মায়ের। সোফায় বসে ব্যাপারে নজর বোলাচ্ছিলেন মহিদুল ইসলাম। ভাইয়ার দেখা মিলল না ড্রয়িং রুমে, আরামকেও দেখা গেল না। বাবার পাশে এসে বসলেন। ব্যাপার সরিয়ে তিনি বললেন, আরানকে নিয়ে বাহিরে হাঁটতে বেরিয়েছে, এই ফিরল বলে। আরানের কথা জানতে চাবার পূর্বেই বাবার আগ বাড়িয়ে বলাতে উনি ভেবেছেন আরানকে খুঁজছে রাখা। নিরুত্তর থেকে পাল্টা প্রশ্ন করল, বাবা এখনো তোমারও রোজ হাঁটা উচিত। হ্যাঁ, রুবেলও বলেছে বিষয়টা। ভাবছি শীঘ্রই হাঁটা শুরু করব। আমাকে সঙ্গে নিও। সে গেলে আমার অসুবিধা নেই। ততক্ষণে রাহিলা বানু এসে পাশে বসলেন। বললেন, আমি যাব, তোর আপু নিয়ে যাবে কিনা সেটা আগে জিজ্ঞেস কর। জিজ্ঞেস করতে হবে না, তোমরা দুজন একত্রে যাবে। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞাসা করি। বলার কি প্রয়োজন আব্বু, বলো। তুই কি আরানকে বিয়ে করতে রাজি আছিস? বাবার প্রশ্ন শুনে তার মুখশ্রীর পানে চেয়ে রইল। তাদের দুজনের চাহনি এখন উৎসুক রাহার পানে। রাহা কোমল গলায় বলল, আমার জীবন নিয়ে আমি বিরক্ত। এ জীবনে ভালো কিছু হবার আশা রাখি না। তোমরা আমার জন্য যেই সিদ্ধান্ত নেবে আমি সহমত পোষণ করব। জীবন নিয়ে হতাশাই অনেকেই ভাগে। তুই যদি নিজে থেকে চেষ্টা না করিস সুন্দর করে বাঁচার, কারো সাধ্য নেই তোর জীবন সুন্দর করে সম্পূর্ণভাবে গড়ে দিবে। নিজের ইচ্ছা শক্তি সামান্য হলেও বাড়াতে হবে। আশাহত হওয়া যাবে না কোনো কিছু নিয়ে। বাবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। বলল, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। তোর সাথে ফারিনের যোগাযোগ আছে? মায়ের প্রশ্নে তার পানে তাকালো। বলল, ছিল না যোগাযোগ 5 বছর পর্যন্ত। কাল রাতে কল দিয়েছিলাম। ওর বিয়ে হয়েছে। সবচেয়ে বড় কথা, ওর বিয়ে হয়েছে রায়ান মির্জার ঘনিষ্ঠ বন্ধু মেশকাতের সঙ্গে। আশ্চর্য হলেন দুজন। মহিদুল বলল, বলিস কি, এটা কি ফারিনের ইচ্ছার বিরুদ্ধে হয়েছে? না, ফারিনের ইচ্ছায় হয়েছে। আগমন ঘটে তখন রুবেল ও আরানের। ফারিনের প্রসঙ্গ শুনে তারাও আগ্রহ নিয়ে বসল জানতে। সম্পূর্ণ কথা শুনে আরান বলল, নিশ্চয় ফারিন আপু তোমার জন্যই বিয়েটা করেছে অনুমান করা যায়। বাকিটা তুমি নিজ থেকে তার কাছে জেনে নিও। রাহা নিরুত্তর থেকে বলল, রুবেল প্রসঙ্গ পাল্টে বলল, আমার সঙ্গে একটু পর মার্কেটে যাবি তুই। অনেকদিন হয়েছে মন মতো তোকে কিছু কিনে দেই না। ভাইয়ের কথা শুনে রাহা মৃদু হাসল। বলল, কোনো আপত্তি নেই। মেশকাত ফারিনের অনুপস্থিতিতে ফোন আনলক করার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। সে জানে না ফারিনের ফোনের পাসওয়ার্ড। ফারিনকে রুমে আসতে দেখে মেশকাত ফোন রেখে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়, যাতে ফোনের বিষয় ও ডিভোর্সের ব্যাপারে কোনো কথা না তুলতে পারে। ফারিন চেষ্টা করেও পারে না কথা বলতে। মেশকাত তাকে এক প্রকার ইগনোর করে চলে গেছে। আজকে তাদের বাড়িতে যাবে এটাও বলা হলো না। শীতের প্রভাব আরো বাড়তে বাড়তে খুশির আমেজও যেন বেড়েছে রাহাদের বাড়িতে। সকলে শপিং শেষে বাড়ি ফিরেছে সন্ধ্যার আগে আগে। দুপুরে আহার বাড়িতে করেছে তারা। এই সুন্দর মুহূর্তগুলো ফোনে ক্যাপচার করে তন্নিকে পাঠায় রাহা। এখনো তন্নি রাহার ওপর অভিমান পুষে রেখেছিল, তবে আজকের ছবিগুলো দেখে নিজ থেকে ভিডিও কলের মাধ্যমে সবার সঙ্গে কথা বলে হাসি মুখে। অবশেষে রাহা তার জীবন নতুনভাবে সাজানোর দায়িত্ব নিয়েছে। এটা ভেবে তন্নি অভিমান মুছে ফেলে মন থেকে। খুব টায়ার্ড হয়ে রাহা রুমে প্রবেশ করে মুখ মলিন করে ফেলে। কালকের জন্য অধিক পরিমাণ টেনশন হচ্ছে তার। আদৌ সব ঠিকঠাক মতো ডিভোর্স হবে? সত্যি কি পারবে অভিশাপ থেকে মুক্ত হতে? এই হাসি খুশি পরিবার কি এভাবেই থাকবে, নাকি পুনরায় কোনো ঝড় এসে সব লন্ডভন্ড করে দিয়ে যাবে? বেশ চিন্তিত সে। রায়ানের জন্য তার মনে কেবল ঘৃণা রয়েছে, আনের জন্য তার ফিলিংস আছে,
বা তৈরি হচ্ছে এমনটা নয়, তবে সে বাবার কথা অনুযায়ী চেষ্টা করবে জীবন সুন্দরভাবে আরানের সাথে গড়ে তোলার। একবার না হয় চেষ্টা করেই দেখি। কথাগুলো মনে মনে ভেবে ছোট্ট নিঃশ্বাস নিল। ফোন হাতে নিতেই ফারিনের কল এলো। তবে এখন কথা বলার সময় নয়, বললেও রাতে, তখন যদি কথা না বলতে পারে। এইভাবে কল রিসিভ করলো। হ্যালো বলার সঙ্গে সঙ্গে লাইন বিচ্ছিন্ন করে ফারি। বিস্ময় নিয়ে স্ক্রিনের পানে তাকিয়ে কল ব্যাক করলো না। রাত আরো জমজমাট ভাবে অতিবাহিত হয় তাদের। ভোর হয়েছে সেই কখন। বালিশে মাথা রেখে চোখ খোলা রেখে শূন্যে তাকিয়ে আছে। কেন জানি আজ মনটা কুড়াচ্ছে। বিছানা ত্যাগ করতে ইচ্ছে করছে না, তবুও মায়ের ডাকে উঠতে হয়। একত্রে নাস্তা করে তিনজন বের হয়ে কোর্টের উদ্দেশ্যে। আরানের গাড়িতে করে তারা কোর্টে এসেছে। এখানে পৌঁছেই একে একে গাড়ি থেকে নামলো তারা। রুবেল ঘড়ির পানে চেয়ে দেখে 10টা 31। ভেতরে এসে সেই পরিচিত লয়ারের কেবিনে প্রবেশ করেই রাহার হাত পা অসাড় হয়ে আসছে রায়ানকে ও তার দুজন বন্ধুকে দেখে।